সো মাঝখানে আমার কিছু ক্লাস মিস গেছে, আই এম রিয়েলি সরি। আমার জীবন থ্রেট ছিল সেখানে। So, একজন মানুষের জীবন যখন থ্রেট থাকে, ফারিয়া ওয়ালাইকুম আসসালাম। তো সেইখানে কিছু করার থাকে না আসলে। এছাড়া ওভারঅল, হ্যাঁ, জিকে সাজেশনের পাসওয়ার্ড তো সাথেই দেওয়া আছে, একটু খেয়াল করতে হবে। মানে যখন পিডিএফটা দেওয়া আছে, পিডিএফ এর পাশেই লেখা আছে পাসওয়ার্ড। ওইখানে লেখা আছে সুভাষেডু টিম 1 2। পাসওয়ার্ডটা একদম সাথে লিখে দিছি আর কি, যাতে বারবার তোমরা ঝামেলার মধ্যে না পড়ো আর কি। এখন বুঝতেছো যে আমরা একটু একটু পাসওয়ার্ডটা দিছি আর কি, একটু স্পেশাল করাইলাম আর কি, যে তুমি পিডিএফটা পাওয়ার পর আমাদের একটু মনে করলা যে ঠিক আছে, এই কারণে দিছি আর কি। খুবই অল্প এন্ড প্রেসাইজ কথা বলবো, এবং তোমাদেরকে একটু মোটিভেট করা ট্রাই করব। এবং বিশ্বাস করো, এই মোটিভেশনটা কাজে লাগতে পারে। প্রথম কথাটা হচ্ছে প্রথম কথাটা হচ্ছে জীবনের একটা পরীক্ষা, মানে তোমার ব্যক্তিগত, মানে তোমার জীবনের থেকে বেশি হইতে পারে না। অর্থাৎ একটা পরীক্ষার জন্য তুমি যদি খুব বেশি টেনসড হয়ে পড়ো, খুব বেশি মারাত্মক ভাবে, মানে মানে আমি এটা না পাইলে আমার জীবন মরণ শেষ, এরকম যদি কোনো সিনারিও হয়, তাহলে তুমি ঠিক পথে নাই। একটা পরীক্ষাকে অ্যাজ ইউজুয়াল নর্মাল জিনিস হিসেবে ধরে নিতে হবে। কারণ আমি খুব ভালো করে জানি, এইখানে যেই তোমরা 20-25 জন জয়েন হইছো, প্রত্যেকে পড়াশোনা করছো, এবং ইউ হ্যাভ দ্যাট কোয়ালিটি অ্যান্ড ক্যাপাবিলিটি টু গেট চান্স। প্রত্যেকের আছে। তার মধ্যে কয়েকজন, শিখ হয়ে পড়ছো ফারিয়া এই সময়টাতে। মানে এক্সাম 13 তারিখে, তুমি এই মুহূর্তে শিখ হয়ে পড়ছো। যেমনে পারো একটু রিকভার করা ট্রাই করো, কারণ এই সিকনেসটা মানে তোমার অনেক বেশি করতে পারে। হ্যাঁ, লাস্ট সময়টা হতাশ হয়ে যাইতেছো, বুঝতেছি দিনার। আমি তাই একটু মোটিভেট করার চেষ্টা করি, একটু কথা বলি যাতে তোমাদের ভাল লাগে আর কি। এবং জানি এই সময়টাতে সবারই মানে মনে হবে কিছু হবে হবে না, বাট আমি, ট্রাস্ট মি, তোমাদের সাথে অনেক দিন ধরে আছি, আমি জানি তোমরা যথেষ্ট পড়াশোনা করছো, এবং এবং অনেক কি বলে ডেডিকেটেড ছিল আর কি। সো তোমরা যে যারা 2-2.5 মাস ধরে, 2.5 মাস বা 3 মাস ধরে ডেডিকেটেড পড়াশোনা করছো, তোমাদের অবশ্যই চান্স হবে। আচ্ছা, মানে উইকনেসের ব্যাপারে বলবো ভারিয়া, সমস্যা নাই, তুমি তোমার এটা আশীর্বাদ হিসেবে কাজ করতে পারে, ডোন্ট ওয়ারি। বাট চেষ্টা করো একটু বই খাতা নিয়ে রিভিশন দিতে, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং হচ্ছে আগে যা পড়ছো সেগুলো একটু রিভাইজ বা চোখ বুলাইতে থাকো। যেই কথাটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে, একটা পরীক্ষা জীবনে সবকিছু না। এই পরীক্ষাটা সেই হিসেবে নিতে হবে। নিতে হবে যে ঠিক আছে, আমার যদি এই পরীক্ষাটা, মানে ইংলিশে ভালো করবা, দেখো ভালো করবা, পরীক্ষার হলে যাও, আমি বললাম ভালো করবা দেখো। এখন মনে হইতেছে একটু টাফ, এবং মানে ভাগ্যিস আমি এবার তোমাদের মডেল কোশ্চেনের কোশ্চেন গুলো করতে পারি নাই, করলে হয়তো বা তোমরা আরো ডিমোরালাইজড হয়ে যাইতা, কিন্তু এই ডিমোরালাইজড কাজে লাগতো আর কি। কিন্তু যেই মডেল টেস্টে দিয়েছো, আমি দেখলাম অনেকের রেজাল্ট খুবই ভালো, বিশেষ করে এফএসসি তে যারা ছিল, তাদের অনেকে দেখলাম যে 60-59, এবং মানে 59.5, 58-57 এরকমও পাইছে। সো দ্যাটস, মানে এগুলো খুবই ভালো, যারা এই নাম্বারগুলো পাইছে তারা 100% শিওর চান্স পাবে, চান্স বলতে যে ভালো করবে আর কি পরীক্ষায়। এবং তোমাদের ইসেরও দেখলাম, FASS, F SSS এর রেজাল্ট দেখলাম, অনেকে খুবই ভালো করছো, মানে আউটস্ট্যান্ডিং রেজাল্ট অনেকের দেখলাম। এবং অনেকে কেউ একটু কম নাম্বার পাইছে, বাট সেটাও একদম যে খারাপ তা না, কারণ এই মডেল টেস্ট গুলাতে এই মার্কগুলাও কিন্তু অনেক ভালো। হ্যাঁ, তারপর হচ্ছে আমি ওই যে এফবিএস এরও দেখলাম, এফবিএস এর কোশ্চেনটা মোটামুটি সোজা করছে আর কি। তারপরও অনেকে ভালো করছো দেখলাম। এখন ওভারঅল হচ্ছে, আমি প্রথম যেই কথাটা বলবো, আমাদের সময় আমার একটা কথা মানে স্টোরি মনে আছে। মানে উই হ্যাভ এ ফ্রেন্ড। একটু সাউন্ড অফ করো আদ্রিতা। হ্যাঁ, আমাদের সময় আমার কথা, একটা কথা মনে আছে, উই হ্যাভ এ ফ্রেন্ড, হি ইজ অ্যাবসলিউটলি ট্যালেন্টেড অ্যান্ড, মানে খুবই পরিশ্রমী এবং ট্যালেন্টেড একটা ছেলে, বাট তার প্রবলেমটা ছিল কি, তার প্রথম প্রবলেম ছিল হচ্ছে সে অনেক নার্ভাস হয়ে যাইতো। সে কোনো জিনিসকে এমন সিরিয়াসনেস বানায় ফেলতো যে সেটা তার তার জীবনের থেকেও বেশি, ওটা পাইতেই হবে।
এর কারণে সে পরীক্ষার হলে গিয়ে টোটালি নার্ভাস হয়ে যাইতো এবং দেখা যাইতো যে সে পরীক্ষার হলে কোনো জায়গায় মানে ভালো করতে পারতো না। মানে সেই মানুষটা হচ্ছে আমাদের কলেজের ফার্স্ট কি বলে গার্ল ছিল আর কি, ফার্স্ট গার্ল ছিল আর কি। সো ও টানা কলেজে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফার্স্ট পর্যন্ত ফার্স্ট বয় ছিল এবং হায়েস্ট নাম্বার পাইতো। সেই মানুষটা খুব ভালো জায়গায় চান্স পায় নাই। দ্য রিজন ইজ দ্যাট সে সবসময় নার্ভাস থাকতো এবং মনে করতো যে আমার কিছু হবে না, আমার কিছু হবে না। এর কারণ হচ্ছে অ্যাডমিশন টেস্টটা, নর্মাল পরীক্ষাটা থেকে অ্যাডমিশন টেস্টটা হচ্ছে একটা গেম বা খেলা। এই গেমে তোমার জিততে হইলে তোমার প্রথম ফার্স্ট কাজ হইতে হবে তোমার ব্রেইনটাকে একদম নির্ভেজাল রাখা। And আমি জানি দিস ইজ ভেরি টাফ, কারণ তোমার এখন থেকেই তোমাদের মনের মধ্যে ভয় শুরু করতেছে কি হবে না হবে। বাট এর মধ্যেও তোমার এই ব্রেইনটাকে খুব কুল রাখা, অর্থাৎ হোয়াট এভার দ্য সিনারিও কামস ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, ইউ জাস্ট মেনটেন দ্য সেম। অর্থাৎ যেই জিনিসটাই আসুক না কেন তোমার লাইফে বা যেই পরিস্থিতি হোক না কেন, তুমি কেয়ার করতেছো না, তুমি ওইটার সাথে মেনটেন করতেছো। তোমার ব্রেইনে এই ইনফরমেশনটা দিতেই হবে, আদারওয়াইজ তুমি পরীক্ষার হলে যাইয়া একটু নার্ভাস হয়ে পড়বা, পারা জিনিস ভুল করে আসবা। সবচাইতে ডেঞ্জারাস থিং হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট পারা জিনিস ভুল করে আসবা, বাইরে আইসা প্রশ্নটা দেখে আবার, আই হাইটা করছে কি, বাইরে আইসা প্রশ্ন দেখে বলবো এটা করছে কি, আমি এটা কি ঠিক করছে কিনা। কারণ হচ্ছে ওয়ান অফ দ্য রিজন হচ্ছে তোমরা এই নার্ভাস থাকবা, খুব সিরিয়াসলি প্রশ্ন পড়বা না, মানে খুব মানে যেটাকে বলে যে কি হবে না হবে, কি হবে না হবে। তাই তোমাদের প্রতি আমার একটাই একটাই মানে প্রথম যে আবদারটা থাকবে, নার্ভাস হওয়া যাবে না, তুমি কুল থাকবা, যাবা, আরে হইলে হইলো না হইলে নাই, প্যারা নাই, জাস্ট আমি আমার মতো করে পরীক্ষা দিয়ে আসবো, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার প্রথম চাওয়া। অর্থাৎ যাই হোক না কেন আমি আমার মতো করে যা পারি সেগুলো দিয়ে আসবো। সেকেন্ড থিং, এটা খুব ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা যে মেনটেন করবা না, কোশ্চেনটা খুব ভালো করে পড়া। দেখো কেন বললাম এই কাজটা, দেখো তোমাদেরকে একটা পিডিএফ দিছি, পিডিএফ এর সাথে পাসওয়ার্ডটা দেওয়া আছে, অ্যান্ড 70% স্টুডেন্ট দে ডোন্ট নোটিস দ্যাট। তার মানে কি? তার মানে হচ্ছে সে সেই জিনিসটা খুব ভালো করে নোটিস করে নাই বা পড়ে নাই বা দেখে নাই। এবং অ্যাডমিশন টেস্টে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যে কথা মানে যেটা আসে সেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট, প্রায় 85% স্টুডেন্ট যারা কোশ্চেন খুব ভালো করে পড়বে না বা খুব মন দিয়ে অর্থাৎ কুল ব্রেইনে পড়বে না, দেখাই মানে দেখেই মনে হয় আরে পারি অ্যান্সার করে ফেলি, সাথে সাথে অ্যান্সার করে ফেলবে, অথবা দেখেই মনে হয় আরে যেটা পারবো না। নো, ডোন্ট ডু দ্যাট। আবারও বলতেছি, এই কাজটা করা যাবে না। আমি যেই কথাটা বলতেছি এটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন পড়ার পিছনে তুমি বেশি সময় নষ্ট করো অ্যান্সার দেওয়ার থেকে, অর্থাৎ তুমি অ্যান্সার দেওয়ার থেকে প্রশ্ন পড়ার পিছনে বেশি সময় নষ্ট করো। যদি তুমি প্রশ্নটা 100% ভালো করে বুঝো, অ্যান্সার অটোমেটিক্যালি তুমি পেয়ে যাবা। অ্যান্সার করতে বা দাগাইতে 2 3 4 5 সেকেন্ডের বেশি লাগে না, কিন্তু প্রশ্নটা বুঝতে একটু ভালো সময় লাগে। তাই আমার হাম্বল রিকোয়েস্ট টু ইউ এভরিওয়ান, যে তোমরা প্রশ্নটা পাওয়ার পর দয়া করে একটু ভালো করে পড়বা, নোটিস করবা। যখন তুমি একটা পিডিএফ দেওয়ার পর পাসওয়ার্ডটা দেওয়ার পর নোটিস করো নাই, তার মানে তুমি সবকিছু তোমার চারদিকে সবকিছু ভালোভাবে নোটিস করো না। এবং অ্যাট দ্য সেম টাইম প্রশ্নও সেটা হবে। এবং তুমি পরীক্ষার হল থেকে বের হয়ে সেই প্রশ্ন নিয়ে আফসোস করবা, যে আরে এইটা আমি পারি নাই বা এইটা কেন পারলাম না, এটা তো আমি পড়ছিলাম বা এটা তো আমি জানি, কেন এমন হইলো। এটা হওয়ার একমাত্র রিজন হচ্ছে তুমি প্রশ্নটা ভালোভাবে পড়ো নাই, প্রশ্নটা মন দিয়ে পড়ো নাই, প্রশ্নটাতে বেশি সময় দাও নাই। দিস ইজ দ্য রিজন। এই জন্য আমি সব সময়ের জন্য বলি কোশ্চেন ভালো করে পড়তে হবে এবং তারপরে অ্যান্সারে যাইতে হবে। চান্স পাওয়ার জন্য দা থার্ড থিং, চান্স পাওয়ার জন্য বেশি নাম্বারের দরকার নাই। তোমার কাছে যদি মনে হয় যে আমি 60টা বা 70টা দাগাইছি, আমার পাশের জন মনে হয় 90টা দাগাই ফেলছে, বিশ্বাস করো আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার পাশের জন যে 90টা 95টা দাগায় আসছে ওর চান্স হবে না।
তুমি যদি ওর রেজাল্ট রেজাল্ট শিটে পাও, আমাকে এসে বইলো যে ভাই ওর রেজাল্ট আমি রেজাল্ট শিটে পাইছি, হবে না চান্স। কারণ ব্যাপারটা হইতেছে 90-95টা দাগাবে ওই 1 2 4 জন 5 জন, আর বাকি কেউ 90-95টা দাগাইতে পারবে না। বা 75-এ তো কেউ 60 65-র বেশি সম্ভবই না। এফএসটিতে 60-এ 55 বা 50টা ঠিক আছে, এর বেশি না। এর বেশি দাগানো পসিবল না, 2 1 জন হয়তো বা পসিবল হইতে পারে। তার সম্ভব কেন? তার দেখা যাইতেছে বেশিরভাগ প্রশ্ন মুখস্থ হয়ে গেছে আর কি, পড়তে পড়তে। এই জন্য সে যাইয়া জাস্ট ওই জানা জিনিসগুলো দাগাই দিবে আর কি, তার উম জিনিসটা মুখস্থ ডাইরেক্ট। কিন্তু সবার জন্য তো একদম ডাইরেক্ট বেশি মানে এত পড়তে পড়তে সবকিছু মুখস্থ হয় নাই, সবাইকে একটু ভাইভাই আনসার করতে হবে। তার মানে সবার জন্য ওই নাম্বারটা না। তাই আমার রিকোয়েস্ট থাকবে, বেশি দাগানো মানেই চান্স পাওয়া, এটা একটা রং ক্রেডেনশিয়াল। অর্থাৎ আমি বেশি দাগাইলেই চান্স পাবো, নো। আমার সবচেয়ে বেস্ট এবং গুড ওয়ে হচ্ছে আমি যেইটা পারি। ধরো প্রথম দিকে আমার প্রথম কাজ হচ্ছে আমি যেগুলা পারি সেগুলো অ্যান্সার করব। 100টাতে দেখা গেল আমি 40 থেকে 50টা পারছি। মনে রাখো এই 40 থেকে 50টাই তোমার অ্যাসেট, সম্পদ। এরপরে বাকি যেই 50টা আছে, তুমি ভাবতেছো এই 50টা থেকে 20টা দাগাই দেই, এই 20টা থেকে বিশ্বাস করো 2 3টা হবে, আর একটা হবে না। আবার এর মধ্যে এইবার মানে নেগেটিভ মার্ক হচ্ছে 0.5, মানে দিস ইজ, মানে এইবার আরো ডেঞ্জারাস, ভয়াবহ অবস্থা। মানে তুমি 2টা ভুল করলে 1 নাম্বার নাই। মানে তুমি 2টা কারেক্ট করছো, একটা কারেক্ট করছো, 2টা ভুল করছো, যার কারণে তোমার ইকুয়াল হয়ে গেছে, নাম্বার নাই। মানে একটা মার্কস পাওয়ার জন্য তুমি কত কষ্ট করে পড়ছো, কতটা রাত জায়গা ছিলা, আর তুমি 2টা ভুল করে সেই মার্কটা ফালাই দিয়ে আসবা? সম্ভব? মানে এটা ঠিক, এটা ঠিক না। তাই আমার রিকোয়েস্ট থাকবে যে তুমি যেইটা পারো সেইটা দাগাবা ফার্স্টে। প্রথম কাজ হচ্ছে যা পারি তাই, যা পারি না স্কিপ। এবং এইখানে একটা টেকনিক আছে। ধরো তুমি প্রথম ধাক্কায় এফএসটি তে মনে রাখো 45 থেকে 50 নাম্বার, এই মার্কসটা ক্যারি করলে চান্স পাওয়ার পসিবিলিটি আছে। 45 থেকে 50, বড় জোর আর দুই একটু 52 এরকম, ঠিক আছে। কিন্তু আমি আমাদের মডেল টেস্টে যেটা দেখলাম, সেখানে দেখলাম যে আহ 3 4 জনের মতো আছে, বা 2 3 4 জনের মতো আছে, যারা তোমার কি বলে 55 থেকে 60-এর মধ্যেও নাম্বার পাইছে আর কি। সো মডেল টেস্টে তো সব কিছু কিছু বলে না, মেইন পরীক্ষা ডিফারেন্ট, ওইখানের খেলা আলাদা। তাই আমি বলতেছি যে ওইটা না, 45 থেকে 50 নাম্বারটা এফএসসি তে ভালো নাম্বার, কারণ কম্পিটিশনটা অনেক বেশি হাই হবে এফএসসি তে। 34,000 পরীক্ষা দিবে 300 সিটের জন্য। 34,000 300 সিটের জন্য, তার মানে বুঝতেছো কম্পিটিশনটা অনেক বেশি হবে। 0.5 মার্ক কম পাইলে তুমি অনেক পিছায় যাবা আর কি। এরকম সিনারিও হবে। তবে 45 থেকে 50 নাম্বার পাওয়ার পর চান্স না পাওয়াটা মানে এটা ডিফিকাল্ট, এই নাম্বার পাইলে চান্স হবেই, না হওয়ার কোনো মানে উপায় নাই। তার মধ্যে এবার 0.5 নেগেটিভ, সো এইবার আরো কমে যেতে পারে আর কি। এইবার তোমার কি বলে 40-এ নেমে আসতে পারে আর কি, মানে 40 থেকে 50-এর ঘরে চলে আসতে পারে, যেহেতু -0.5 আছে আর কি। এফ এ ডাবল এস F3 এ 65 to 70 খুবই ভালো মার্ক। এই মার্কসটা ক্যারি করে আসতে পারে। ইংলিশে কিন্তু পাস লাগবেই, তুমি ইংরেজিতে পাস না করলে স্ক্রিপ্টটা দেখা হবে না। মানে তুমি বাংলায় জেনারেল নলেজে ফাটাই ফেলছো, কিন্তু ইংলিশে ফেল, বাদ লাভ নাই। তার মানে ইংরেজিতে 16 নাম্বার একদম পারফেক্ট করে, তারপরে তুমি বাংলা ইংলিশে যদি ফাটাই ফেলো, ঠিক আছে। 65 থেকে 70 মার্কস খুবই ভালো মার্কস। তার মধ্যে তুমি ইংরেজিতে, তুমি ইংরেজি একটু টাফ হবে ধরে নিলাম, তুমি ইংরেজিতে 25 নাম্বার পাইছো বা 20 পাইছো ধরো। জেনারেল নলেজে তাহলে তোমার 30 পাইতে হবে 40-এ। আর বাংলায় তোমার 15 পাইতে হবে, তাইলে 65 আসে। এখানে তুমি আরেকটু বাড়াইলে বা প্লাস করলে তোমার 70 চলে আসে। এই মার্কসটা পাওয়ার পর চান্স হবে না, এটা ডিফিকাল্ট। মানে খুবই, মানে এই মার্কস পেয়ে চান্স পায় নাই কম, আমি দেখছি মানে ইতিহাসে কম। তার মানে তুমি 65 to 70 মার্কস ক্যারি করবে, বাট এইবার আরো কমে যেতে পারে, কারণ 0.5 নেগেটিভ মার্কস। তো এইবার আমার কাছে মনে হচ্ছে 55 থেকে বা 60 থেকে শুরু হইতে পারে, ঠিক আছে।
একটা কথা বলে নেই মাঝখানে, এফবিএস এরটা বলবো, একটা কথা মাঝখানে বলে নেই। এফবিএস এর চান্স পাওয়া সবচেয়ে বেশি সোজা, ঠিক আছে, আসতেছে এফবিএস টা। এফএ এফ ট্রিপল এস এ প্রায় 22 থেকে 24 হাজার পোলাপান পরীক্ষা দিবে, সো এইখানেও কম্পিটিশন খুব হাই। মানে এফএ এফ ট্রিপল এস এবং এফএসসি তে কম্পিটিশন খুবই হাই হবে। এবং দেখা যাইতেছে 0.5 মার্কস বা 1-2 মার্কস অনেক ভ্যারি করবে আর কি, দেখা যাইতেছে অনেক পিছাই দিবে সিরিয়াল। সো এই জায়গাটাতে কম্পিটিশন অনেক হাই হবে। কম্পিটিশন লোয়ার হবে এফবিএস এ, দেখা যাইতেছে এফবিএস এ কোনো কম্পিটিশনই হবে না, মানে আসলেই কোনো কম্পিটিশন হবে না। 11,000 পরীক্ষা দিবে, তার মধ্যে 5,000 পোলাপান যাবে এমনি পরীক্ষা দিতে, শুধু শুধু। তারও বেশি 6,000 পোলাপানের কোনো প্রিপারেশনই থাকবে না, জাস্ট যাইতেছে আর কি। বাকি 5,000 পোলাপানের প্রিপারেশন থাকবে বিজনেস ফ্যাকাল্টিতে। এই 5,000-এর মধ্যে প্রপার একদম অ্যাকচুয়াল প্রস্তুতি থাকবে মাত্র 2,500 পোলাপানের। এই 2,500 পোলাপান এফবিএস এর জন্য যাইতেছে, এই 2,500 পোলাপান ডিউআইবি এর জন্য প্রস্তুতি নিছে, এই 2,500 পোলাপান বিউপির জন্য প্রস্তুতি নিছে, এই 2,500 পোলাপান জাহাঙ্গীরনগর রাইবি এর জন্য প্রস্তুতি নিছে। কারণ যেহেতু এই জায়গার সেক্টরটা ছোট, তাই এই জায়গায় সবাই প্রস্তুতি নেয় না আর কি। এবং প্রস্তুতি পর্বটা একটু কঠিন, মানে অন্যান্য ফ্যাকাল্টি গুলার থেকে। ইন সাম কেসেস সায়েন্স ফ্যাকাল্টি থেকেও ইন সাম কেসেস মনে হয় মাঝে মাঝে কঠিন, কারণ ইংলিশটা অনেক ডিফিকাল্ট, ম্যাথসটাও ডিফিকাল্ট। এই জন্য দেখ, এবং সিলেবাসটাও কোনো মানে বাউন্ডারি নাই। এই জন্য দেখা যাইতেছে যে মানে একটু সাউন্ডটা, কেউ একজন একটু সাউন্ড আসতেছে, প্লিজ। কেউ একজন, মাইকটা একটু অফ রাখতে হবে ভাইয়া। হ্যাঁ, ওকে। সো দেখো, বিজনেস ফ্যাকাল্টিতে মাত্র 2,500 পোলাপান অ্যাকচুয়াল প্রস্তুতি নিয়ে যাবে। এই 2,500 থেকে 500, অথবা তুমি 600 বা 700-র মধ্যে থাকলেও চান্স হবে আর কি। এই 2,500-র মধ্যে যদি 700-তে আসতে পারো, তোমার জন্য ইজিয়ার হবে। এখন দেখো, 2,500 পোলাপান প্রস্তুতি নিছে, এই 2,500 থেকে ঢাকা ভার্সিটির আইবিএ তে 120 যাবে, জাহাঙ্গীরনগরে 50 যাবে, আর বিউপিতে 500 যাবে। তার মানে টোটাল এই 2,500-র মধ্যে সিট হচ্ছে 500, 650, মানে 700 সিট আছে আর কি। এই 700 সিট এই 2,500 থেকেই চান্স পাবে। তার মানে, এবং বিজনেস ফ্যাকাল্টিতে যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট পার্ট একটা, আচ্ছা ম্যাথস নিয়ে ইংলিশে কি হবে বলতেছি, মনে রাখো, যেই কথাটা বলতেছি, মানে বিজনেস ফ্যাকাল্টিতে চান্স পাওয়া ইজি, বাট প্রবলেমটা হইতেছে কোশ্চেনটা টাফ থাকবে। কখনোই কোশ্চেন সোজা হবে না, আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ইটস কোয়াইট ইম্পসিবল মানে বিজনেস ফ্যাকাল্টির কোশ্চেন ইজি হবে। অ্যাটলিস্ট মডারেট হবে, যদি সোজা করে মানে মডারেট হবে, আর কঠিন করলে তো হার্ড হবে। ডিউ, বিউপি এবং জাহাঙ্গীরনগর, এই 3 ইউনিভার্সিটির মধ্যে বিউপির কোশ্চেন সবচেয়ে বেশি হার্ড হয়। তারপর ডিউ, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর। তোমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করো প্রিভিয়াস ইয়ারের দেখতে পাবো আর কি। তার মানে কোশ্চেন হার্ড হওয়া মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ মার্কস ক্যারি করতে পারবে সেই চান্স পাবে। 75-এ কেউ যদি 45 মার্ক ক্যারি করতে পারে, 45 থেকে 50, সে তারই চান্স হয়ে যাবে। মানে এই এই মার্কসটা মোটামুটি কেউ যদি দখল করে আসতে পারে পরীক্ষা দিয়া, তারই চান্স। মানে সে, তার জন্য মানে তার যে খুব বেশি কম্পিটিশন করা তা লাগবে না, কারণ দেখা যাইতেছে এই 500-র মধ্যে প্রথম 10-12 জন আছে যারা হচ্ছে 55 থেকে 60-এর মতো পাবে আর কি। আর বাকি সবাই হচ্ছে 50 থেকে 45 বা 43, 44 এরকমই থাকবে আর কি, বেশিরভাগই। তার মানে অ্যাজ ইউজুয়াল বুঝতেছো, এই মার্কটা হচ্ছে স্ট্যান্ডার্ড মার্ক। এই মার্কস ক্যারি করতে পারলে চান্স হবেই। তবে যদি কোশ্চেন তো মডারেট হয় একটু বাড়তে পারে, বাট হার্ড হইলে এইটা কমতে পারে। বিউপির এফবিএস এর ইতিহাসে 32 থেকে 35 পায়ও চান্স পাইছে, এইরকম ইতিহাসও আছে। কোন ইয়ারে, কোন একটা ইয়ারে মানে মনে আছে আমার, সেটা আমি ভুলে গেছি। ওই ইয়ারে মানে কাট মার্ক ছিল 27, মানে ওই তখন এক্সাম হয়তো 100-তে, 100-তেই কাট মার্ক ছিল 27, কোশ্চেন এমন এমন হার্ড হয়েছিল আর কি। ঠিক আছে, সো এরকম অবস্থাও হইতে পারে। তার মানে বিজনেস ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিবা, মানে এই ওইবার 27 হয়েছিল যে দেখা সবসময় 27 হবে তা কিন্তু না, আবার ধরে নিও না 27। পরীক্ষা দিবা তারা মোটামুটি রেঞ্জের এক মানে কি বলে, মোটামুটি রেঞ্জের একটা দিয়ে আসতে পারলেই, কি বলে, আচ্ছা মোটামুটি রেঞ্জের একটা এক্সাম দিয়ে আসতে পারলে চান্স হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি? যেহেতু কম্পিটিশন কম,
তুমি আর কম্পিটিটর খুব বেশি না, 2500 পোলাপান তোমার কম্পিটিটর ধরে নিবা, এবং এই 2500 থেকে 500 মধ্যে আসতে হবে। এবং তুমি 2.5 3 মাস 4 মাস ধরে পরিশ্রম করতেছো। সো ইউ হ্যাভ আ গুড অপরচুনিটি। ইংরেজিতে পাস হচ্ছে 10-এ, এটা পাইতেই হবে, এটা না পাইলে খাতা দেখা হবে না। 25-এ, 25-এর তোমার কি বলে 40% করলে কত হয়? 5 5 25, 5 2 10, 2 10। তার মানে তোমার ইংরেজিতে পাস করতে হবে। আচ্ছা, তোমরা যারা লেকচার শিটটা পড়ছো তাদের ক্লিপস্টোফেলের অনেক কিছুই পড়া হয়ে গেছে, বিকজ লেকচার শিটটা আমরা মেক করছি ক্লিপস্টোফেলকে বেস করে, হয়তো কিছু কিছু জিনিস এক্সট্রাক্ট করা হয়েছে, বাট ক্লিপস্টোফেলের উপরে বেস করে লেকচার শিটটা বানানো হয়েছে 10টা লেকচার শিট। যারা 10টা লেকচার শিট পড়ছো তাদের জন্য কি বলে পুরা ওইটার নাম কি হয়েছে ক্লিপস্টোফেল রিভিউ করা বড় জোর মানে একদিন লাগবে। কিন্তু ক্লিপস্টোফেল রিভিউ করে যাইতে হবে। আমি আবারও বলতেছি, সেটা FASS হোক, F3SS হোক, অথবা FBS হোক। কারণ ওইখানে যে রুলগুলো আছে, যে জিনিসগুলো আছে, সেটা সরাসরি অ্যাপ্লিকেবল হবে FBS এর বা FASS এর কোশ্চেনে। তাই একদিন সময় নিয়ে 8টায় বসবা, সারাদিনে বৈশা পুরা ক্লিপস্টোফেলটা একবারের জন্য রিডিং দিয়ে ফেলবা বা একবারের জন্য রিভিউ করে ফেলবা, তাইলে কিছু জিনিস তোমার মাথায় অ্যাড হয়ে যাবে। এর আগে তো অনেক কিছু পড়ছোই। তো সেটা বাদ দেওয়া যাবে না। আমি চাইছিলাম তোমাদেরকে, আমি যদি অসুস্থ না হয়ে পড়তাম তাহলে 4 5 দিনে আমি এটা পড়াইতাম। প্রতিবার আমি এটাই করি, যে স্টুডেন্টদেরকে যেটা করি, লেকচার শিটটা পড়ানোর পর 4 5 দিন রাত 11টা থেকে 1টা পর্যন্ত ডেলি আমি নিজে বসে বসে পড়াইতাম আর কি। এইবার দুর্ভাগ্য যে আমি অসুস্থতার কারণে থাকতে পারি নাই, যে কারণে তোমাদেরকে এই জিনিসটা পড়াইতে পারি নাই আমি। এবং লাস্ট মোমেন্ট আমি পিডিএফটা দিয়ে দিছি আর কি। সো তোমরা নিজেরা একটু পড়ে নিও আর কি। যেহেতু আর সময় নাই, সময় থাকলে হয়তো বা আমি নিজে ওই বইসা বইসা ধরে ধরে পড়াইতাম, প্রবলেমগুলো ওই সময় একটু একটু করে সলভ করে দিতাম। এটাই প্রতি ইয়ারেই করি আর কি। দিস ইয়ার ইজ ভেরি আনফরচুনেট ইয়ার ফর মাই অ্যান্ড ফর ইউ। না, এফএসসি তে এটা না। এফএসসি তে হচ্ছে, এফএসসি নিয়ে বলবো, 1 মিনিট ওয়েট করো, এফএসসি তে আসতেছি। এবং আমি কিভাবে পরীক্ষা দিছিলাম আমাদের সময় কি হয়েছিল সেটা নিয়ে বলবো, এবং কেমনে চান্স পাইতে পারবা একটা ট্রিক্স আছে সেটা আমি বলবো আর কি, ঠিক আছে? সবচাইতে প্যারাটা হবে হচ্ছে FASS, F3SS, এই ফ্যাকাল্টি গুলাতে যারা পরীক্ষা দিতেছো। এই ফ্যাকাল্টিতে যেটা হবে সেটা হচ্ছে তোমার এই এই ফ্যাকাল্টি আসার আগে একটু বলি, বিজনেস ফ্যাকাল্টিতে তোমরা যেটা বুঝতেছো চান্স পাওয়া সোজা, কম্পিটিশন কম। 11,000 পরীক্ষা দিতেছে, সেটাও তোমার মেইন কম্পিটিটর না। 5,000 পোলাপান এমনি যাইবে, ওটা বাদ। আর বাকি 5,000 পোলাপান পোলাপানের মধ্যে 2,500 মোটামুটি প্রস্তুতি নিয়ে গেছে, মানে কোনো মতে। আর 2,500 ভালো প্রস্তুতি নিয়ে গেছে আর কি। এই 2,500ই তোমার কম্পিটিটর। এদেরকে মাথায় রেখে তুমি মোটামুটি যদি একটু ভালো পরীক্ষা দিতে পারো, মার্কস তোমার জন্য চান্স হয়ে যাবে। বিজনেস ফ্যাকাল্টিতে চান্স পাওয়া একেবারে সোজা, আবার সম্ভবই না। যার বেসিক খারাপ বা যে মোটামুটি কোনো ভালো করে প্রিপারেশন নেয় নাই, সে কোনো মতেই চান্স পাবে না, সম্ভব না। আর যার প্রিপারেশন ভালো এবং বেসিক মোটামুটি আছে, সে সহজেই চান্স পাবে। এই জন্যই বলা হয়, অনেক সময় বলে যে বিউপিতে বা ডিউরাইবিতে অথবা জেউরাইবিতে অনেকে বলে আমি খুব বেশি না পড়েও চান্স পাইছি। দ্য রিজন ইজ দ্যাট তার অলরেডি এই জিনিসগুলোর সাথে ভালো আছে আর কি, এই কারণে সে চান্স পাইছে। ঠিক আছে? আর যার থাকবে না তার চান্স পাওয়া একটু টাফ হয়ে যাবে। তো আমি ধরে নিতেছি তোমরা এই মার্কসের সাথে আসো। আর মাইন্ডেড যার ভোকাবুলারি খারাপ, তার জন্য একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? দয়া করে বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিতে যাবা আর ভোকাবুলারি তোমার খারাপ হবে, এটা অসম্ভব। মানে এইটা মোটামুটি ফরজ। ইউ শুড, ইউ শুড, শুড না, শুড ইউজ করা যাবে না, মাস্ট। ইউ মাস্ট অ্যাচিভ আ ভোকাবুলারি। 25 নাম্বারের মধ্যে 12 থেকে 14 নাম্বারই থাকবে ভোকাবুলারি। 4 নাম্বার থাকবে হচ্ছে তোমার কি বলে প্যাসেজ। বাকি 8 থেকে 9 নাম্বার থাকবে হচ্ছে তোমার, বা 10 নাম্বার থাকবে হচ্ছে গ্রামার। ভোকাবুলারি অ্যান্সার করতে লাগবে তোমার 3 থেকে 4 মিনিট, যদি তুমি পারো। 14টার মধ্যে 10টা বা 8টা পারলে, 8 থেকে 10টা খুবই ভালো, মানে অসম্ভব, তুমি ভোকাবুলারি খুব ভালো পারছো। ঠিক আছে, কিন্তু সেটা যদি 2টা 3টায় চলে আসে, তাহলে কিন্তু তোমার বাকি অনেক জায়গা দিয়ে হ্যান্ডেল করা লাগবে, একটু টাফ হয়ে যেতে পারে আর কি। সো তোমার তাইলে গ্রামার সেকশন এবং ওই প্যাসেজ সেকশনে ভালো করতে হবে। করলেও কিন্তু বেশি মার্কস নাই, গ্রামারে 8 9 নাম্বার। 9 নাম্বারে তুমি 7 8, তাও গ্রামার গুলো অনেক বড় বড় থাকবে, বুঝতেছো, একটু প্যারা হবে। 7 8 আর সাথে হচ্ছে তোমার কি বলে প্যাসেজে 4টার মধ্যে, প্যাসেজেও 4টার মধ্যে একটা ভোকাবুলারি থাকবে। মানে 4টা প্যাসেজ থাকবে, সেখানেও একটা ভোকাবুলারি পাবা তুমি।
যে ওই প্যাসেজের এটার অর্থ কি, মিনিং কি, বা সিনোনিম কি, বা এটার কি বুঝতেছো। তার মানে ভোকাবুলারি খারাপ হইলে মানে এবিএস এ প্যারা হয়ে যেতে পারে। আর ভোকাবুলারি সরাসরি কমন পাবা, আমি যেই ভোকাবুলারি গুলা দিছি বিজনেস ফ্যাকাল্টি ওইগুলা, এবং ওইগুলা যদি vocabulary.com থেকে কেউ প্র্যাকটিস করে যাও, কমন পাবা, দেখো যে হুবহু কমন পাইছো। এবং ম্যাথসের জন্য ইজি পার্টটা বাদ দেওয়া যাবে না, বলেই দিছি। 22 নাম্বার থাকবে সহজ একদম ইজি, 18 নাম্বার থাকবে কঠিন। সো ওই 22 নাম্বারের মধ্যে মিনিমাম 18টা তোমার পারতে হবে, আর ওই কঠিন থেকে 4-5টা পারলেই তোমার ম্যাথস হয়ে যাবে। আর জেনারেল নলেজ যা পড়ছো পড়ছো ভাই, 6-7 টাইম নিয়ে পাবা, কারণ ওই 2 পার্টের পর জেনারেল নলেজ অনেক সোজা দিবে। আর যারা FA FSS এর জন্য প্রস্তুতি নিছো, ওরা জেনারেল নলেজ গেলে, হ্যাঁ ওরা জেনারেল নলেজ গেলে দেখবা যে মোটামুটি ওই 10টার মধ্যে 8টা 9টা এমনি পারবে আর কি। এবার আসো, এবার আসো হচ্ছে FSSS FA নিয়ে। FSC তে আসতেছি, একটু 1 মিনিট দিও আমাকে, কিছু সময় দাও, FSC নিয়ে একটা ভালো ট্রিক শেয়ার করব। FSSS FA ইংরেজিতে, বিশেষ করে বিউপিতে মাচ মোর ডিফিকাল্ট রাদার দেন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর অন্যান্য ইউনিভার্সিটি থেকে। সো মানে এই ভার্সিটির সব জায়গায় ইংরেজি একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয় আর কি। সো ইংলিশটাতে যদি কেউ কোনো মতে পাশ করে যেতে পারো 40-এ, তাইলে আমার কাছে মনে হয় যে মোটামুটি চান্স হয়ে যাবে আর কি। কারণ বেশিরভাগ স্টুডেন্ট ইংলিশে ফেল করবে, বেশিরভাগ স্ক্রিপ্টই দেখবে না। 22,000-এর মধ্যে 10,000 পোলাপান ইংরেজিতে ফেল করবেন, আরো বেশি হবে, 10-12 হাজার পোলাপান ইংলিশে ফেল করবে। গতবার তার আগের বারও সেম ছিল। আমার ওই মানে আমাদের ফ্যাকাল্টি স্যার বলতেছিল যে এমন অবস্থা, মানে দেখা গেছে যে মানে কি বলে, আহ, এর আগের বার মনে হয় 24 না 25 হাজার পরীক্ষা দিছিল, যে এমন অবস্থা মাত্র 5,000 না 4,000 স্ক্রিপ্ট পাইছে যারা, যে জায়গায় ইংরেজিতে পাস করছে আর কি, আর বাকিরা সব ইংরেজিতে ফেল। মানে বুঝতেছো যে ইংলিশে, তখন স্যার বললো যে এমন হয়েছে যারা ইংরেজিতে পাস করছে এবং মোটামুটি অন্যগুলাতে মোটামুটি আনসার করছে, তারাই চান্স পেয়ে গেছে। তাই তোমার ওই 16 নাম্বার এটা ইম্পর্টেন্ট, এই জায়গায় ফেল করা যাবে না। এবং তোমাদের FASS এর একটা ভোকাবুলারি পার্ট থেকে প্রায় 16 থেকে 18 নাম্বার থাকবে। কি কি থাকবে? সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, স্পেলিং মিস্টেক্স, তারপর হচ্ছে তোমার কি বলে প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, এই পার্টগুলা থেকে প্রশ্ন কিন্তু থাকবে। এবং ফার্স্ট পেপার থেকেও 3-4 নাম্বার থাকবে ফার্স্ট পেপারের ওই থেকে। তাই ফার্স্ট পেপারে একবার রিডিং দিয়ে যাবা, ফার্স্ট পেপার কেউ রিডিং না দিয়ে বের হবা না, ঠিক আছে? একবার রিডিং দিয়ে যাবা। সো ওভারঅল, এবং গ্রামার থেকে, গ্রামার গুলো ইজি থাকবে, সোজা সোজা গ্রামার থাকবে, ছোট ছোট গ্রামার থাকবে। এই জন্যই ক্লিপস টোফেলটা একবার রিডিং দিয়ে যাও, যাতে ওভারঅল তোমার সবকিছু একবারের জন্য হয়ে যায়। বাংলাটা 9-10-এর গ্রামার বইটা কেউ যদি দেখো, ফার্স্ট পেপার থেকে লাস্ট টাইমে 14টা আসছে, এতগুলা ফার্স্ট টাইম থেকে, ফার্স্ট ইয়ে থেকে দিছে, লাস্ট 14টা না, এতগুলা দেয় না, হ্যাঁ 14টা তো অসম্ভব। মানে লাস্ট বার একটু বেশি দিছিল দেখছি আর কি, কিন্তু তাতে প্রবলেম নাই, 14টা দিছে। আমি তো মানে গুনি নাই, বাট এতগুলা দেওয়া সম্ভব না। বাট ধইরা না, আমি অ্যাজ ইউজুয়াল ধরে নিই যে 4-5টা দিবে হয়তো, বা লাস্ট বার স্যার একটু বেশি, মানে যে প্রশ্ন করছে সে হয়তো বা একটু বেশি, মানে হয়তো বা তার ওই সময় কন্ডিশন ভালো ছিল না, ফার্স্ট পেপার বই নিছে অনেকগুলো পড়ে ফেলছে। যাই হোক, বাদ দাও। বাট অ্যাজ ইউজুয়াল 5টার বেশি থাকা মানে ফিজিবল না। আমরা ধরে নিছি 5টা থাকবে, বড় জোর 6টা থাকবে। তাই পুরো বইটা একবার রিডিং দিয়ে যাও। জেনারেল নলেজ যেটা বলছি, তোমরা যা পড়ছো, সাজেশনে যা দিছি, অন্যান্য বই যা পড়ছো, এনাফ। বিশ্বাস করো এইগুলা মোটামুটি দেয়া গেল, তুমি ওই 40-এর মধ্যে 25 থেকে 30টা পারবা আর কি। 25টার মতো, 25 জেনারেল নলেজ ইংলিশে, বা 30 ইংলিশে ধরো তুমি, ধরলাম তুমি 16 পাই পাস করছো, আর বাংলায় ধরো 15, কত হয়? 15-16 হচ্ছে তোমার 30 না, 31 আর 60, 61, 0.5 নেগেটিভ, তো 61 মার্ক খুবই ভালো মার্ক। এইভাবে একটু ক্যারি করা ট্রাই করো, দেখবে যে চান্স হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমি সব শেষে একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব। তার আগে FST নিয়ে একটু কথা বলি, ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। দেখো, FST তে আমরা যখন পরীক্ষা দিছিলাম, আবারও বলতেছি, তখন প্রশ্নটা একটু সোজা আসতো আর কি, সোজা ছিল আর কি। কিন্তু ডে বাই ডে FSTর কোশ্চেন কঠিন হইতে থাকে আর কি, মানে হার্ড হইতে থাকে আর কি, মানে মডারেট হইতে থাকে। হার্ড বলতে আমি মডারেট বুঝাইতেছি আর কি।
যত বছরই গেছে তত বছরই বেশি কোশ্চেন একটু আপডেট হয়েছে আর কি। তো আমরা ধরে নিতেছি এইবারও আপডেট হবে, মোটামুটি আপডেট হবে, মানে মডারেট ঘরানার প্রশ্ন থাকবে আর কি। তবে বিইউপির কোশ্চেনে একটা মজার বিষয় আছে, যেটা এমআইএসটি বিইউপি দুইটা ইউনিভার্সিটি সেম হয় আর কি, বিশেষ করে সায়েন্স ফ্যাকাল্টিতে। এমআইএসটিতে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, এমআইএসটিতে বেশিরভাগ কোশ্চেনই বোর্ড কোশ্চেন থেকে দেয় আর কি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে হুবহু তুলে দেয়, চেঞ্জও করে না। বুয়েট যেমন করে, অন্য অন্য গিয়াস গিয়াস বা সুশান্ত গুহা এরকম ভিন্ন ভিন্ন কিছু বই আছে, ওইগুলা বই থেকে প্রশ্ন হুবহু তুলে দেয়, চেঞ্জও করে না। এই এমআইএসটি এবং বিইউপি সেম কাজ করে, এই বোর্ড কোশ্চেন থেকে প্রশ্ন হুবহু তুলে দেয়, চেঞ্জও করে না, একটু একটু চেঞ্জও করে না। সো তোমরা বিশেষ করে ম্যাথসের জন্য বোর্ড কোশ্চেন গুলা কনফার্ম ভালো করে করে যাবা। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো করবাই, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে অনেকগুলো প্রশ্ন আসবে সেম প্যাটার্নের। আমি কি বুঝাইতে পারছি? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেউ বাদ দিবা না। একটা কথা বলতে ভুলে গেছি, এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, তোমরা এই লাস্ট 4 দিনে এইটা একটু কইরা যাও, ঠিক আছে? বিসিএস এর কোশ্চেন সাথে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটু দেখা যাও, মানে দেখা কি 2-3 বার রিভিশন দিয়া যাও, বিশ্বাস করো অনেক কমন পাওয়া। ট্রাস্ট মি, না পাইলে আমার এসে বইলো যে ভাই বিসিএস এর এতগুলো কোশ্চেন পড়ছি এবং প্রিভিয়াস এর কোশ্চেন পড়ছি, কেন পাইনি? মোটামুটি ভালোই, মানে অনেকগুলো প্রশ্নই কমন পাবা এখান থেকে, তাই বিসিএস এর এবং প্রিভিয়াস এর কোশ্চেন গুলা পড়বা। বিজনেস ফ্যাকাল্টি, বিসিএস তো দরকার নাই, প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলো একটু দেখো, বিশেষ করে ম্যাথস, ইংলিশের ভোকাবুলারি, ভোকাবুলারি কমন থাকতে পারে। সো ভোকাবুলারি প্রিভিয়াস ইয়ারটা একটু দেখো বিজনেস ফ্যাকাল্টি, এর বেশি কিছু দেখার দরকার নাই, নতুন ট্রেন্ডই থাকবে। ম্যাথস, কিছু কিছু ম্যাথস খুব বেশি একটা কমন থাকবে না, বাট কিছু কিছু প্যাটার্ন সেম থাকতে পারে প্রিভিয়াস ইয়ারের। ইংরেজির ভোকাবুলারি কমন থাকবে, কয়েকটা কমন পাবা আর কি। এফএসটি তে যেটা করবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা, আবারও বলতেছি, এই 4 দিনে কেউ যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা ভালো করে, প্লাস 10 10 ইয়ার করলেই হবে, 10 ইয়ার ডিইউ এবং হচ্ছে বিইউপি, এই দুইটা ভার্সিটি করলেই এনাফ। 10 ইয়ার্স, অর্থাৎ তুমি যদি 16 থেকে 15 থেকে 15 না 14 থেকে যদি 24 করো, বা 16 থেকে 24 করলেও হবে আর কি, অত যাওয়া লাগবে না। 8 থেকে 10 বছর করলেই হবে, 8 বছর করলেই হবে। বাট একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা করতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে হুবহু না থাকলেও ওই প্যাটার্ন বেস থাকবে থাকবে থাকবেই, ঠিক আছে? এবং জ্ঞানমূলক যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কমন পাবা, দেখো কমন পাবা ওই সাইট থেকে বা ওইখান থেকে কমন পাবা, এইটা মাথায় রাখবা। ট্রিক্সটা হচ্ছে সবচাইতে বেশি, মানে মেইন ট্রিক্সটা হচ্ছে, তুমি যেই কাজটা করবা, ফিজিক্সের ট্রাভার্স কোশ্চেন যেটাই হোক না কেন, ম্যাথসের যেটাই হোক না কেন, সেগুলো তো বলছি, আবার একটু বলবো। ট্রিক্সটা হচ্ছে ভুল দাগানো যাবে না, আর জ্ঞানমূলক প্রশ্নগুলা তুমি করবা। ট্রিক্সটা হচ্ছে ক্যালকুলেটর ইউজিং এ আর কি। দেখো, প্রথম কাজ করতে হবে যেটা হচ্ছে আমি করছিলাম, আমার এক ফ্রেন্ডও করছিল, যেই কাজটা ইম্পর্টেন্ট সেটা কি, সেইটা হচ্ছে ফর্মুলাগুলো ঠাড়া মুখস্থ করে যাইতে হবে, বিশেষ করে ট্রাভার্স ফর্মুলা ম্যাথসের এবং ফিজিক্স, যদি ফিজিক্স অ্যান্সার করো এবং কেমিস্ট্রিও ঠাড়া মুখস্থ করে যাইতে হবে আর কি। এবং বিশ্বাস করো, তোমার এই ঠাড়া মুখস্থ করে যাইলে গেলে যে লাভটা হবে আর কি, ফর্মুলাটা, কারণ কোনো প্রশ্নই ফর্মুলার বাইরে থাকবে না, ফর্মুলা বেস থাকবে, হয়তো বা একটু চেঞ্জিং ফর্মুলাতে থাকবে, কিন্তু ফর্মুলার বেস থাকবে। ক্যালকুলেটরটা হাতে থাকবে, ঠিক আছে, ফর্মুলাটা সরাসরি মাথায় থাকবে, ইনফরমেশন গুলা ওই অনুযায়ী বসাবা, অ্যান্সার বসাবা। এই ট্রিক্সটা যে ফলো করতে পারবা তার জন্য তাড়াতাড়ি কোশ্চেন বেশি অ্যান্সার করা পসিবল হবে, আর আদারওয়াইজ প্যারা খাবা, কোশ্চেন ফর্মুলা লিখবা, ওইটা করবা, টাইম কনজিউমিং হবে। এই জন্য ফর্মুলা গুলা এমন ভাবে মাথায় গাইথা যাবা প্রতিটা চ্যাপ্টারের, যে যেই প্রশ্নটাই আসুক না কেন, আসলেই বুঝতে পারবা কোন ফর্মুলায় আসছে, কারণ বড় প্রশ্ন থাকবে না, ছোট ছোট প্রশ্নই থাকবে। তাহলে তার মানে তুমি যদি ওইটা বুঝতে পারো যে এই ফর্মুলার কোশ্চেনটা আসছে, সাথে সাথে ফর্মুলায় ওই ইনফরমেশন গুলা বসাই দিবা, ক্যালকুলেটরটা থাকবে, করবা, ক্যালকুলেটর হাতে থাকবে, প্রশ্ন হাতে থাকবে, তুমি জাস্ট ফর্মুলা মাথায়, এবং তুমি কি করবা, ইনফরমেশন গুলা নিয়ে বসাতে থাকবা, ইনফরমেশন গুলা নিয়ে বসাতে থাকবা।
অ্যান্সার বের করবা, ই করবে। তাই একটু ক্যালকুলেটর ইউজেসটা ভালো করে জানা যায়। অনেক পোলাপান আছে এদের ক্যালকুলেটর ইউজিং এর বিষয়টা এত বাজে। ভাই তোমার ক্যালকুলেটর ইউজিং এর উপরে একটা স্টুডেন্ট তোমার থেকে 10 নাম্বার বেশি পাবে বা 8 নাম্বার বেশি পাবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি না পায় আমারে বইলো। সো তোমাদের এই ক্যালকুলেটর ইউজেসের ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে তুমি ভাগ গুণ ব্র্যাকেট ট্রাকেট দিয়া, কারণ একই জিনিস যদি তুমি দুইবার করো সময় যেতেছে গা। এবং আমি হুম। বহুবার হুম। দেখছি, বহুবার দেখছি অনেক স্টুডেন্ট আছে যাদের ক্যালকুলেটর ইউজেসের ব্যাপারটা খুবই বাজে। ভাই কেন ভাই? তোমার তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট, তোমার যদি ক্যালকুলেটর ইউজিং এর বিষয়টা এত বাজে হয়, তাহলে কেমনে হবে? তাই তুমি ক্যালকুলেটরের ইউজের ব্যাপারটা মাথায় রাখো। এবং তুমি প্রতিটা ফাংশন বলতে যেই যে জিনিসগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে যাও। পয়েন্টের ব্যাপারগুলা, সূচকে মানে 10 কিউ, 10⁻³ -23, এই পার্টগুলা, যেই পার্টগুলো তোমার প্যারা দিতে পারে, তোমার ভুল আসতে পারে, সেই পার্টগুলো কত কেয়ারফুলি সলভ করতে হবে আর কি। আর সায়েন্সের পোলাপানের আরেকটা সমস্যা আছে ভাই, তুমি ম্যাথস ম্যাথস করতেছো, তোমার কোশ্চেন ভালো করে পড়তেই হবে, বিশেষ করে সায়েন্স আর এফবিএস এর পোলাপান। এই দুই জায়গায় কোশ্চেন মোটামুটি হার্ড হচ্ছে। এইখানে তোমার প্রশ্ন বোঝার উপরে ডিপেন্ড করেই হচ্ছে তুমি অ্যান্সারটা করতে পারতেছো। তাই তুমি কোশ্চেনই যদি না বুঝো অ্যান্সার করবা কেমনে? অনেক পোলাপান আছে কোশ্চেন মোর ধুমচুম পইরাই সাথে সাথে অ্যান্সার শুরু করে দেয়। না, কোশ্চেনটা একবার পড়ে 2-3 সেকেন্ড ভাবো, আচ্ছা কোন ফর্মুলার উপরে কোন জিনিসের উপরে বেস করে কোশ্চেনটা অ্যান্সার করতে হবে, তারপর তুমি অ্যান্সার করা শুরু করো। দ্য লাস্ট ট্রিক্স, ব্যাক ক্যালকুলেশন। তোমরা এই প্র্যাকটিসটা করছো কিনা আমি জানি না, লিখতেছি। ক্যালকু ব্যাক ক্যালকুলেশন। ব্যাক ক্যালকুলেশনটা কি? অ্যান্সার দেখে কোশ্চেনের, মানে অ্যান্সার, প্রথমে অ্যান্সার দেখে কোশ্চেন পড়ার পর অ্যান্সার থেকে তোমার মানে অ্যান্সার থেকে অ্যান্সার বের করে নিয়ে আসা, চারটা অপশন থেকে আর কি। তোমাদের এই ট্রিক্সটা তোমরা যদি এখন কেউ না জেনে থাকো, আমার যে গ্রুপে রাসেল ভাই আছে, খুবই ট্যালেন্টেড একটা ছেলে, ওরে বলবা যে ভাই আমাদের একটু এই ট্রিক্সটা দেখাই দিয়েন যে কিভাবে অ্যান্সার থেকে মানে অপশন থেকে অ্যান্সার বের করে ফেলা ফেলা যায় আর কি। যেমন একটা একটা দিয়া দিতেছি, দিচ্ছি অপশন টেস্ট। হ্যাঁ, অপশন টেস্ট থেকে যে তুমি পুরা কোশ্চেনের অ্যান্সার করবাই না টাইম বাঁচানোর জন্য, তুমি অর্ধেক যেই ধরে ফেলতে পারবা যে কোনটা অ্যান্সার। ঠিক আছে, যে তুমি অর্ধেক ক্যালকুলেশন করে বুঝে গেছো যে অ্যান্সার এইটা। সো ব্যাক ক্যালকুলেশনটা হচ্ছে একটা বড় ট্রিক্স। এই ট্রিক্সটা তোমরা একটু প্র্যাকটিস করে যাবা সময় বাঁচানোর জন্য। আর সেকেন্ড ট্রিক্সটা হচ্ছে ফর্মুলা, মানে আমি ঠাড়া মুখস্থ বলতেছি এই কারণে, তুমি বুঝা গেলা ফর্মুলা, কিন্তু তোমার ওই ফর্মুলাটা মাথায় আই না, প্রশ্নে লিখা, তারপরে সেই অপ মানে এইগুলা ওই প্রশ্নে বসাইয়া, তারপরে ক্যালকুলেটরে বসাইয়া, তারপর অ্যান্সার বাই করে অ্যান্সার করা, কতটা টাইম কনজিউমিং। এই সময় তোমার আরেক ফ্রেন্ড দুইটা দুইটা অ্যান্সার করে ফেলছে, যার কি বলে ফর্মুলা ঠাড়া মুখস্থ। ও ও কি করছে, জাস্ট ফর্মুলা বসাইয়া অ্যান্সার গুলো ফর্মুলাতে বসাই ফেলছে, ব্রেনে ফর্মুলা আছে, ওই ফর্মুলার উপরে বেস করে ও হচ্ছে ইনফরমেশন গুলো বসাই ফেলছে ক্যালকুলেটারে। তো এই জন্য ফর্মুলা ঠাড়া মুখস্থ থাকবে, এর বাইরে থাকাই যাবে না। চেঞ্জিং ফর্মুলা গুলা ভালো করে মাথায় রাখতে হবে। আবারও বলতেছি, চেঞ্জিং ফর্মুলা কি? যেমন ধরো রো ইজ ইকুয়াল টু এম/ভি, তাই না? ভি কি হইতে পারে? স্পিয়ারের গোলকের আয়তন হইতে পারে 4/3 πr কিউব। তারপর এই ভি থেকে তুমি এখানে যেতে পারো P1 V1 = P2 V2। কত জায়গায় যেতে পারো। এফ ইজ ইকুয়াল টু কত? MA/mg, তাই না? এফ থেকে MA/mg তে চলে আসতে পারো। তার মানে তোমার এই যে চেঞ্জিং যে বিষয়গুলো আছে, যে একটার সাথে আরেকটা কিভাবে কানেক্ট হইতে পারে, ফিজিক্সের ফর্মুলার জন্য এইটা খুবই ইম্পর্টেন্ট। কেমিস্ট্রিতে, আবারও বলতেছি, কেমিস্ট্রিতে তোমার ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কোনটা? অর্গানিক কেমিস্ট্রি 3 থেকে 4 নাম্বার থাকবে অর্গানিক কেমিস্ট্রি থেকে। সো অর্গানিক কেমিস্ট্রি বাদ দেওয়া যাবে না। 4 নাম্বার তোমার দেখা যাচ্ছে 20 নাম্বারের মধ্যে 4টা নাম্বারই থাকতেছে অর্গানিক কেমিস্ট্রি থেকে। তার মানে কেউ যদি অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে যাও, সে 4 নাম্বার পারতেছো না। মানে একটা বড় পোর্শন, বড় মার্কস থাকে অর্গানিক কেমিস্ট্রি থেকে। তারপর হচ্ছে প্রথম চ্যাপ্টার গুণগত রসায়ন, এটা থেকে অনেক নাম্বার থাকবে আর কি। সো তোমরা অর্গানিক কেমিস্ট্রি এবং গুণগত রসায়ন এই দুইটা থেকে শিওর থাকো মিনিমাম 7 নাম্বার পাবা আর কি। 6 থেকে 7 নাম্বার এই দুইটা চ্যাপ্টার থেকেই পাবা। ঠিক আছে, এই দুইটা চ্যাপ্টার একটু ভালো করে ফোকাস করো আর কি কেমিস্ট্রির জন্য। আর ফিজিক্সের জন্য আদর্শ গ্যাস, তারপর হচ্ছে তোমার কি বলে ভেক্টর,
ওইখানে তড়িৎ, স্থির তড়িৎ, চলতড়িৎ খুবই ইম্পর্টেন্ট, এটা থাকবে মানে থাকবেই, বাদ দেওয়া যাবে না, যাবে না। লাস্টে হচ্ছে আধুনিক বিজ্ঞান, যেটা আইনস্টাইনের যেটা আছে আর কি, ওইটা, এই পার্টগুলা থেকে বেশি প্রশ্ন থাকবে, এগুলো একটু মাথায় রাখো। আমি মোটামুটি এফএসটি নিয়ে কথা বইলা ফেলছি, এবং এফএসটি তে মার্কসও বলছি, কেমনে কত দ্রুত অ্যান্সার করা যায় সেটাও বলছি। ব্যাক ক্যালকুলেশন দুইটা ট্রিক্স আমার জানা ছিল, দুইটা ট্রিক্স আমি শেয়ার করছি। জাস্ট ইউ ইউ এখন তোমার যেটা করতে হবে, ফরওয়ার্ড করতে হবে, আগাইতে হবে। তাহলে মোটামুটি তুমি ক্লিয়ার হয়ে যাবা যে আসলে আমার এখন কি করতে হবে। 4 দিনে প্রিভিয়াস এর কোশ্চেন পড়তে হবে, এইটাই। এফএডাব্লিউএস এর জন্য, এফ এর জন্য লাস্ট পরামর্শ, লাস্ট ট্রিক্স, সেটা হচ্ছে এই মুহূর্তে নতুন করে কিছু পড়ার নাই। নতুন করে যদি কেউ পড়তে চাও, বিসিএস এর কোশ্চেন আর প্রিভিয়াস এর কোশ্চেন এটা সলভ করবা, সাথে রিভিশন। ভাই, নতুন করে আর কিচ্ছু দরকার নাই, কারণ তুমি এই রিভিশনের অভাবে পরীক্ষার হলে যায় কনফিউজড হয়ে যাবা। এই কনফিউশনে ভোগার কারণে তুমি, সত্যি করে বলতেছি, অনেকগুলা প্রশ্নের অ্যান্সার করতে পারবা না। তাই কনফিউশন থেকে বাঁচার জন্য এই লাস্ট 4 দিন বা 5 দিন রিভিশন, 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 পারলে 2বার, 3বার, 4বার, 5বার রিভিশন দেওয়া ভালো। পারলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি রিভিশনের মধ্যে থাকো, যা পড়ছো তাই। এমসিকিউর জন্য বইয়ের এমসিকিউ গুলো, হ্যাঁ, বইয়ের বইয়ের এমসিকিউ গুলো একবার দেখো আর কি। বইয়ের এমসিকিউ, বইয়ে তো অনেকগুলো এমসিকিউ আছে, এগুলো তো তোমার কলেজে থাকতেই পড়ার কথা আর কি, কারণ কলেজেই বইয়ের এমসিকিউ থেকে প্রশ্ন থাকে আর কি। সো ওই সময় পড়ে রাখার কথা, এরপরে একবার রিভিশন দেওয়া যায় আর কি, দেখা যায়। বাট সরাসরি বইয়ের এমসিকিউ থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো থাকতে পারে। ম্যাথ সরাসরি থাকবে কিনা আমি শিওর এবার দ্যাট, বাট দেখা তো অবশ্যই যাইতে হবে, কারণ বইতে যেহেতু আছে, তাকে অবজ্ঞা করার কোনো উপায় নাই, বইতে তোমার পড়তেই হবে। না, বাংলাদেশ অংশ থেকে বেশি থাকবে, ইন্টারন্যাশনাল অংশ থেকে কম থাকবে। ইন্টারন্যাশনাল অংশ থেকে যেই পার্টটা থাকবে, সেই পার্টটা হচ্ছে, আবারও বলতেছি, আমি যেমন মুখস্থ করে ফেলছিলাম এই পার্টগুলা, বিভিন্ন সংস্থা, বিশেষ করে জাতিসংঘ, ইউএন থেকে প্রশ্ন থাকবে, 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 থাকবেই। সো ইউএনের 6টা অঙ্গ আছে বিশেষায়িত, মানে বিশেষায়িত অনেকগুলো অঙ্গ আছে, 15টার মতো। আর স্থায়ী অঙ্গ আছে 6টা। সে এইগুলা নিয়ে পড়তে হবে, এবং এছাড়াও এই বিশেষায়িত অঙ্গগুলোর বেশ কিছু কাজ আছে, যেমন ইউএন, ইউনিসেফ, তারপর আরো বেশ কিছু অঙ্গ আছে, যে গ্যাট, এইগুলা নিয়ে একটু পড়তে হবে আর কি। এই ইউএনটা ঝাঁঝরা করে ফেলতে হবে, ইউএন থেকে প্রশ্ন আসবে, 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 আসবেই, এটা বাদ দেওয়া যাবে না। তারপর হচ্ছে তোমার সভ্যতা, সভ্যতা থেকে একটা প্রশ্ন থাকবে, থাকবে, থাকবেই, অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতা, তারপর হচ্ছে মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা। আচ্ছা, এটা একটু মানে জেনারেল নলেজ একটু বলে নেই। সিন্ধু সভ্যতা, মায়া সভ্যতা, তারপর গ্রিক সভ্যতা, এই সভ্যতা থেকে একটা প্রশ্ন থাকবে। বিভিন্ন প্রণালী, প্রণালী থেকে একটা প্রশ্ন থাকবেই। হরমুজ প্রণালী কোন দুইটা দেশকে ভাগ করছে, কক প্রণালী কোন দুইটা দেশকে ভাগ করছে, ভূমধ্যসাগরকে যে কি বলে, জিব্রাল্টার প্রণালী কোন দুইটা দেশকে ভাগ করছে, অথবা কোন দুইটা দেশ দ্বারা জিব্রাল্টার প্রণালী ভাগ হয়েছে। তারপর হচ্ছে তোমার ওই যে আমেরিকা এবং রাশিয়া দ্বারা কোন প্রণালী দ্বারা ভাগ বিভক্ত হয়েছে। সো প্রণালী ভালো করে পড়তে হবে। সেই সাথে সংগঠন, অর্থাৎ অর্থনৈতিক সংগঠন যেগুলো আছে, সামরিক সংগঠন যেগুলো আছে, তারপর এটাকে কি বলে, গোয়েন্দা সংগঠন যেগুলো আছে, এই সংগঠনগুলো খুব ভালো করে পড়তে হবে। দিবস, বিভিন্ন দিবস ভালো করে পড়তে হবে, থাকবে এই সব থেকে প্রশ্ন। তারপরে তুমি যেটা ধরতে পারো হচ্ছে, ওইটাকে কি বলে, না, রাফ করার জন্য আলাদা কোনো কাগজ থাকবে না, তোমার ওইটা প্রশ্নেই রাফ করতে হবে আর কি। প্রশ্নেই তোমার ওই রাফগুলা ক্যারি অন করতে হবে। সো তুমি প্রশ্নে রাফ করবা আর কি। তারপর হ্যাঁ, কনস্টিটিউশন, সংবিধান থেকে এইবার হচ্ছে, ওটা তো বাংলাদেশ অংশ, ইন্টারন্যাশনাল অংশ না, বাংলাদেশ আসতেছে একটু। সো ইন্টারন্যাশনাল অংশ শেষ করি। তো এই পার্টগুলা খুব ভালো করে পড়ে যাবা। আরেকটা হচ্ছে ভূগোল, অর্থাৎ বিভিন্ন হ্রদ, তারপর বিভিন্ন সি, এই জিনিসগুলো কোথায় অবস্থান করতেছে, বিভিন্ন দেশের রাজধানী, এই জিনিসগুলো। সো ভূগোল পার্টের এই পার্টগুলো একটু পড়ে যাবে। বিভিন্ন এভারেস্ট বা শৃঙ্গ কোন কোন জায়গায় আছে, এই পার্টটা একটু বলবা। বাংলা আমরা একটা সাজেশন দিছি তোমাদেরকে, তোমরা দেখছো কিনা জানি না, ওইটা একটু দেখো, ওই সাজেশনটা দেখো, বাংলা সাজেশনটা। তারপর হচ্ছে ভূগোল, এই জেনারেল নলেজের এই ইন্টারন্যাশনাল এই পার্টগুলো দেখবা। এবং রিসেন্ট ইন্টারন্যাশনাল যেই ঘটনাগুলো ঘটছে, ডোনাল্ড ট্রাম্প কি বলে, এবার কততম প্রেসিডেন্ট, অথবা কতগুলো ইলেকটোরাল ভোট পাইছে, কনফার্ম থাকে এই এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে। রিসেন্ট যেহেতু ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনটা হয়ে গেছে আর কি। সো এই জিনিসগুলো একটু দেখা যায় রিসেন্ট। আমাদের ডক্টর ইউনূস সম্পর্কে জানা যাইতে হবে, ইউনূস থেকে একটা প্রশ্ন থাকবে।
এবং এই যে বিপ্লব, জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব থেকে যে কোনো একটা প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে আবু সাইদ নিয়ে প্রশ্ন থাকতে পারে, অথবা মুগ্ধ। মুগ্ধ ইম্পর্টেন্ট বিউপিতে, কারণ মুগ্ধ নিয়ে প্রশ্ন থাকতে পারে। মুগ্ধ অথবা বিউপি থেকে দুইজন শহীদ হয়েছে আর কি, ল ডিপার্টমেন্টের একজন আর বিজনেস ডিপার্টমেন্টের একজন, এবিএস এর একজন। এবিএস এর মুগ্ধ ছিল আর ল ডিপার্টমেন্টের একজন ছিল। সো এই দুইজন তোমার কি বলে, দুইজন সম্পর্কে প্রশ্ন থাকতে পারে। তো এই দুইজন সম্পর্কে একটু জেনে যাইতে পারো, কারণ যেহেতু বিওপি এই দুইজনকে বিলংস করে, সো দুইজন নিয়ে প্রশ্ন করতে পারে, অথবা আবু সাইদ নিয়ে প্রশ্ন করতে পারে আর কি। সো আবু সাইদ কোন অঞ্চলে, অথবা কোন বিশ্ববিদ্যালয়, অথবা কবে, এই জিনিসগুলা থেকে প্রশ্ন আসতে পারে, রিসেন্ট। সো রিসেন্ট টপিক গুলো একটু দেখো বারবার। হুম। জেনারেল নলেজ গেল। আর বাংলা, বাংলা নিয়ে হচ্ছে কি, দেখো বাংলাতে তোমাকে আবার বলছি 9-10-এর গ্রামার বইটা পড়বা, বিরোচন পাঠটা যারা ভালো পড়বা তারা বাংলায় ভালো পড়বা। বিরোচন পাঠ কি, বানান শুদ্ধিকরণ, তারপর হচ্ছে তোমার পারিভাষিক শব্দ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ। এই বিরোচন পাঠটা, এই বিরোচন পাঠ থেকে 20-এর মধ্যে 8 থেকে 9 নাম্বারই থাকবে এই বিরোচন পাঠ থেকে, বা 8 নাম্বার বিরোচন পাঠ থাকবে। ফার্স্ট পেপার থেকে 2 থেকে 3 নাম্বার থাকবে, বিশেষ করে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর হচ্ছে ওই সাইডে তোমার হচ্ছে শামসুর রহমান, এদের সম্পর্কে, এদের থেকে প্রশ্ন থাকার পসিবিলিটি আছে। ঠিক আছে, পুরো বইটা একবার রিডিং দিবা, যেই টপিক গুলো আছে সেইটা, আর সাথে হচ্ছে এই কবিগুলো সম্পর্কে একটু জাইনা যাবা আর কি, শওকত ওসমান। সো এই কবিগুলা উম সম্পর্কে একটু জেনে যাবা। আব্দুল্লাহ আল মতি, যে যেটা হচ্ছে বিজ্ঞান নিয়ে লেখে, ওনার। সো এই কবিগুলা সম্পর্কে একটু জানা যাইতে হবে, কারণ এই কবিগুলা থেকে প্রশ্ন যে কোনো একটা দিতে পারে, কবি পরিচিতি থেকে আর কি, একটা বা দুইটা। আর বাকিটা হচ্ছে গ্রামার থেকে থাকবে, বিশেষ করে গ্রামারের যে পার্টটা ইম্পর্টেন্ট, ধ্বনি। ধ্বনি থেকে প্রশ্ন থাকবে 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 থাকবেই। ধ্বনির বিবর্তন, অর্থাৎ এটা থেকে ধ্বনি প্রকৃতি বা বিবর্তন, এটা থেকে প্রশ্ন থাকবে থাকবে থাকবেই। শব্দ, শব্দ থেকে প্রশ্ন থাকবে থাকবে থাকবেই। বিশেষ করে তোমার আহ আহ, বিদেশি শব্দ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। রুঢ়ি, যোগ রুঢ়ি, অথবা যৌগিক, এর থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। প্রত্যয় থেকে 50-50 আসতে পারে, না আসতে পারে, কিন্তু সন্ধি থেকে থাকবে কনফার্ম। সন্ধি থেকে থাকবে, এবং সমাস থেকে কনফার্ম থাকবে। কারক বিভক্তি থেকে থাকতে পারে, না থাকতে পারে 50-50। বাট তোমার কি বলে, আহ, সংখ্যা থেকে না, সংখ্যা নাম্বার থেকে থাকতে পারে, লিঙ্গ থেকে থাকতে পারে। তবে বাক্য থেকে কনফার্ম থাকবে, কনফার্ম বাক্য থেকে প্রশ্ন থাকবে মানে থাকবেই। এই পার্টগুলা, যেই টপিকগুলা বলছি, এই টপিকগুলা বাদ দেওয়া যাবে না, এই টপিকগুলা দেখা যাইতেই হবে, এই টপিকগুলা থেকে প্রশ্ন থাকবে। সো প্রত্যয় থেকেও থাকতে পারে, এটাও একটু দেখো আর কি। আমি তো বললাম এই পার্টগুলো, আর যেগুলো সাজেশন টাজেশন দিছি, এগুলা FA/SSC/SSS এর জন্য দেখবা। আই গেস তোমার এই মুহূর্তের জন্য এই টপিকগুলো, সাথে প্রিভিয়াস এর কোশ্চেন যা পড়ছো তার রিভিশন, বারবার রিভিশন, বারবার রিভিশন। তারপরে আসো হচ্ছে তোমার কি বলে, ইংলিশ। ইংলিশ নিয়ে তোমরা যারা বলছো FA/SSC/SSC, ইংরেজিতে তোমাদের মানে ভোকাবুলারি পার্টটা, মানে বিজনেস ফ্যাকাল্টির মতো অত টাফ বিদ ঘুটে থাকবে না, অসম্ভব। তোমাদের ভোকাবুলারি পার্টটা অ্যাজ ইউজুয়াল ঢাকা ভার্সিটিতে যেমন থাকে, অন্য ইউনিভার্সিটিতে যেমন থাকে, অমনই থাকবে। তোমরা ওই যেই বই নর্মালি পড়ছো, অ্যান্ড্রয়েড বলো অথবা, মানে তোমাদের কাছে নর্মালি যেই বইটা আছে ভোকাবুলারির জন্য, ইউ শুড গো অন, ওগুলা পড়লেই হবে। এর বাইরে পড়া দরকার নেই, ওগুলা থেকে কমন থাকবে আর কি। কিন্তু প্রতিটা জিনিসই দেখতে হবে। আমরা আজকে একটা স্পেলিং মিস্টেক্স এর দিয়ে দিছি, PDF দিছি আর কি, চাইলে ওইটা একটু দেখতে পারো। অ্যানালজি দিছি, আর হচ্ছে কি বলে, ভোকাবুলারি দিছি আর কি। আমরা যেটা দিছি ওইটাও দেখতে পারো। ওইখানে 350টার মতো ভোকাবুলারি আছে, বা 75টার মতো, এটা একটু দেখতে পারো, এখান থেকে কাজে আসতে পারে, বা মানে কি বলে, কমন থাকতে পারে আর কি। সো ভোকাবুলারি পার্ট তো গেল। প্রিপোজিশন লাগবে, একটা বা দুইটা থাকবে প্রিপোজিশন, এবং ফ্রেজ এন্ড ইডিয়মস একটা বা দুইটা থাকবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা বা দুইটা থাকবে। কবি পরিচিতি, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে বিশেষ করে তোমাদের শেক্সপিয়ার থেকে প্রশ্ন থাকতে পারে। তারপর তোমার হচ্ছে ওইটাকে কি বলে, রোমান্টিক পিরিয়ড, যেটা উইলিয়াম ওর্ডসওয়ার্থ, তারপর হচ্ছে লর্ড বাইরন, তারপর হচ্ছে তোমার আহ, আরো আরো কয়েকজন আছে। মানে তোমাদের টেক্সট বইতে যেই কবিতাগুলো আছে, এবং ওই কবিতাগুলার যেই কবিগুলা আছে, ওই লেখক থেকেই প্রশ্ন একটা দুইটা থাকবে আর কি।
টিএস ইলিয়ট, ওনারটা পড়তে পারো আর কি। আধুনিকে আমি আমি অনেক মানে সাহিত্য নিয়ে অনেক পড়ছিলাম, বাট নাম এই মুহূর্তে অনেকগুলো ভুলে গেছি আর কি। সো তোমরা এই সাহিত্যের এই পার্টগুলা দেখতে পারো। টিএস ইলিয়ট আছে, তোমার উইলিয়াম ওরসদ আছে, লর্ড বাইরন আছে, এইদিকে তোমার ফ্রান্সিস বেকন আছে, ওইদিকে হচ্ছে তোমার জনাথন সুইফট আছে, তোমার এইখানে শেক্সপিয়ার আছে। শেক্সপিয়ার ইম্পর্টেন্ট তোমাদের বইতে থেকে থাকলে, মানে বইতে যেই কবিগুলা আছে, কবিতাগুলো আছে, কবিতাগুলার কবি যেগুলো আছে ওরাই থাকবে, ওদের থেকে ওদের যেই রাইটিংস গুলা আছে, লেখাগুলো আছে, ওইগুলা ইম্পর্টেন্ট, ওগুলা থেকে প্রশ্ন থাকার পসিবিলিটি আছে, মানে আছে। ঠিক আছে, এবার আসো হচ্ছে গ্রামার। গ্রামারে তোমাদের যেই টপিকগুলো ইম্পর্টেন্ট আমি বলতে থাকি, একবার মাথায় রাখো। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকে বিশেষ করে নাম্বার, জেন্ডার, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, জেরান পার্টিসিপল, এবং পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, এইটা। এবং নাউন থেকে তোমার এই পার্টগুলাই থাকবে। ভার্ব থেকে তোমার হচ্ছে যেই পার্টগুলো থাকবে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, এই দুইটা পার্ট ভার্ব থেকে থাকবে। আর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ থেকে তোমার হচ্ছে ডিগ্রি কম্পারিজন, এইটা অ্যাডজেক্টিভ থেকে থাকবে। এবং পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, এই পার্টটা থাকবে। এর পরের পার্টে আসো, ভয়েস চেঞ্জ থাকবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে থাকতে পারে। রাইট ফর্ম অফ ভার্ব থেকে অনেকগুলো প্রশ্ন থাকবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেও প্রশ্ন থাকবে। রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই ইম্পর্টেন্ট, এবং এইটা এই জিনিসটা মাথায় রাখতে পারো। এরপরে শেষের দিকে আছে হচ্ছে তোমার আহ কি বলে, রিডান্ডেন্সি থেকে থাকবে, প্যারালেলিজম থেকে থাকবে, ছোট ছোট প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে সাবজাংটিভ থেকে থাকবে, মডিফায়ার থেকে থাকবে। আর এইদিকে তোমার যেটাকে আমরা বলতে পারি সিকোয়েন্স অফ টেন্স থেকে থাকতে পারে, বাট এটা খুব বেশি ইম্পর্টেন্ট তা না। আর কি কি টপিক তোমার আছে? আচ্ছা, এই টপিকগুলাই বেশি ইম্পর্টেন্ট আর কি, আমার কাছে মনে হয়েছে এই টপিকগুলোই থাকবে। এবং ট্যাগ কোশ্চেন থাকতে পারে একটা, আর কমপ্লিটিং সেন্টেন্স থাকতে পারে আর কি, অর্থাৎ অর্ধেক সেন্টেন্স দিয়ে পরের সেন্টেন্সটা কমপ্লিট করতে বলতে পারে। সো এই জিনিসগুলা বারবার মানে একটু দেখা যায় আর কি, ইম্পর্টেন্ট টপিক, এই টপিকগুলাই মাথায় রাখ। সো লাস্ট বাট নট দ্য লিস্ট ফর এফবিএস, so this is my area and I'm going to give some informations for FBS. I guess you get something very important. বিজনেস ফ্যাকাল্টিতে ম্যাথস ইজি টপিক যেগুলো আছে, আমি কিছু টপিক কমাই দিতেছি। দেখো, আবারও বলতেছি, ইজি টপিক যেগুলো আছে, বেসিক ম্যাথ, বেসিক ম্যাথ থেকে তোমার 2 থেকে 3, ঠিক আছে। এলসিএম, এইচসিএফ থেকে 1 নাম্বার থাকবেই। অ্যাভারেজ 1 বা 2, এইজ 1 বা 2, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কি বলে, এইচ থেকে 1 বা 2 থাকবে। তারপর তোমার বেসিক পার্ট আর কি কি আছে, ইনইকুয়ালিটিস, ইনইকুয়ালিটিস থেকে তোমার 1 বা 2 থাকবে, মানে থাকবেই কনফার্ম, এগুলা টপিক বাদ দেওয়া যাবে না। ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে থাকতেও পারে, নাও থাকতে পারে। ফ্র্যাকশন ডেসিমাল থেকে থাকতেও পারে, নাও থাকতে পারে। নাম্বার, নাম্বার থেকে কনফার্ম 4 থেকে 5 নাম্বার থাকবে। সিরিজ, সিরিজ থেকে 1 নাম্বার থাকবে। সেট, সেট থেকে 1 নাম্বার থাকবে। তাহলে যেই টপিক গুলা বলতে সেগুলো ইজি টপিক, এবং এই টপিক গুলা থেকে প্রশ্ন এইরকম হারে থাকবে। সো এই টপিকের নাম্বার কত মার্কস আসে দেখো তো। 3 আর 1 4, 4 2 কত, 6, 6 2 8, 8 2 10, 10 আর 5 কত, 15, 16, 17, 18, 18 মার্ক থাকতেছে এইখান থেকে। জিওমেট্রি, মিক্সড জিওমেট্রি থেকে 4 নাম্বার থাকবে। সলিড জিওমেট্রি থেকে 2 নাম্বার থাকবে। ট্রায়াঙ্গেল থেকে 1 নাম্বার থাকবে। কোয়াড্রিলেটারালস থেকে 1 নাম্বার থাকবে। অ্যাঙ্গেল থেকে 1 থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে কত হচ্ছে, 4 2 6 7 8, তাহলে 18 আর 8 কত, 18 10 26 হইলে
28 হলো 18 26। এই 26 নাম্বার পাইতেছো তুমি সোজা থেকে, মানে ইজি পার্ট থেকে তোমার 26 নাম্বার থাকতেছে। 26 মার্কস ইউ গেট ফ্রম দিস টপিক, হয়তো বা মানে 22 থেকে 26 নাম্বার তুমি এই টপিক থেকে পাবা। 22 থেকে 26। তাহলে এই টপিক গুলা ভালো করে করতে হবে, যেগুলো সোজা টপিক মোটামুটি সবাই পারবে। তাহলে কঠিন টপিক গুলা কি কি আসতেছে? পার্টনারশিপ, পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম ডিস্টেন্স, তারপর হচ্ছে তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রবাবিলিটি, তারপর হচ্ছে এই টাইম ওয়ার্কের মধ্যে বোর্ড এন্ড স্ট্রিম, তারপর হচ্ছে তোমার পাইপস এন্ড সিস্টার্ন, এগুলা চলে আসবে। এরপরে আছে হচ্ছে মিক্সচার, তারপরে আর কি আছে, পারমুটেশন কম্বিনেশন তোমাদের দিতেও পারে নাও পারে, রাখলাম আর কি। সো এই টপিক গুলো এনে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই সাতটা টপিক থেকে থাকবে 18 থেকে 20 নাম্বার অথবা 18 নাম্বার। ওইখানে যদি তুমি 22 নাম্বার ধরো তাহলে সর্বোচ্চ 18 থাকবে, ওইখানে 26 নাম্বার ধরলে সর্বোচ্চ 14 নাম্বার থাকবে। মিক্সড জিওমেট্রিকে আমরা টাফে রাখতে পারি আর কি, মিক্সড জিওমেট্রি এটাকে আমরা টাফে রাখতে পারি, সো 4 নাম্বার এখান থেকে বাদ যাইতে পারে আর কি। সো মিক্সড জিওমেট্রিটা একটু কঠিন হইতে পারে আর কি। সো তাইলে আমার এখানে 22 নাম্বার থাকতেছে, এখানে 18 নাম্বার থাকতেছে। সো কঠিন টপিক থেকে তোমার 18 নাম্বার থাকবে, আর ইজি টপিক থেকে 22 নাম্বার থাকবে। এই 22 নাম্বারে তোমার মিনিমাম 18টা পারতে হবে, আর এই 18 থেকে তোমার 6টা পারলেই হবে। 24 নাম্বার ইজ এ গুড নাম্বার, আর এর থেকে বেশি পারলে দ্যাটস কুল, দ্যাটস রিয়েলি কুল। টপিক গুলা বলতেছি, বললাম। এখন এখান থেকেও চাইলে কমাইতে পারো, চাইলে কমাইতে পারো যে তুমি এই মুহূর্তে ধরো তুমি এই কঠিন টপিকের মিক্সচার বাদ দিতে চাইতেছো, তারপর প্রবাবিলিটি বাদ দিতে চাইতেছো দাও, টাইম ওয়ার্ক বাদ দিতে চাইতেছো দাও, পার্টনারশিপ বাদ দিতে চাইতেছো দাও, পার্সেন্টেজ এন্ড প্রফিট লস এন্ড টাইম ডিস্টেন্স, এই তিনটা করলেও তুমি 10টার মতো কমন পাবা। বাকিগুলা বাদ দিতে পারো চাইলে, নো প্রবলেম। এই তিনটা কমন করলে 10 থেকে 12টা প্রশ্ন পাই যেতে পারো। 18টার মধ্যে এই তিনটা পার্ট থেকেই 10 থেকে 12টা প্রশ্ন থাকবে, প্রফিট লস, পার্সেন্টেজ এন্ড টাইম ডিস্টেন্স। এন্ড টাইম ওয়ার্ক থেকে তোমার হচ্ছে বা দুইটা বা তিনটা থাকতে পারে, মিক্সচার থেকে একটা, আর কি বলে প্রফিট লস থেকে, প্রবাবিলিটি থেকে একটা থাকতে পারে, আর মিক্স জিওমেট্রি থেকে 3 থেকে 4টা থাকবে। ঠিক আছে। এইখান থেকেও তুমি চাইলে ধরো, এইখানে সবগুলা ইজি, এই জিনিসগুলা বাদ দেওয়া ঠিক হবে না, ইজি পার্ট কোনোটাই বাদ দেওয়া ঠিক হবে না, ওই কঠিন পার্টেরই এগুলা বাদ দিতে পারো। তাইলেই তোমার কি বলে মোটামুটি হয়ে যাবে। এই পার্টগুলোই বারবার রিভিশন দাও, কঠিন পার্টের 3টা পার্ট পরে বাকি ইজি পার্টগুলো বারবার রিভিশন দাও, তাইলেই হবে। এই পার্ট, ইজি পার্ট সারা যাবে না। হুম। জেনারেল নলেজ নিয়ে কিছু বলার নাই। বিজনেস কিছু টার্ম জানা থেকে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক নিয়ে একটু জানা যাও, ঠিক আছে? বাংলা মানে বিশেষায়িত ব্যাংক কতগুলো আছে, ব্যাংক সম্পর্কে একটু জানা যাও। বিশেষায়িত ব্যাংক কতগুলো আছে, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে, এবং বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়, এবং তোমার মানে টোটাল সরকারি ব্যাংক কতগুলা, বিশেষায়িত ব্যাংক কতগুলা, প্রাইভেট ব্যাংক কতগুলা, এই জিনিসগুলা, ডিজিটাল ব্যাংক কি, ই ব্যাংক কোনগুলা, বিকাশ, তারপর নগদ, তারপর এই জিনিসগুলা কি, এগুলা সম্পর্কে একটু জানো। আইসিটি সম্পর্কে নিয়ে একটা দুইটা প্রশ্ন থাকতে পারে, আইসিটি যেমন তোমার হচ্ছে ওই তোমরা আইসিটি যেমন বিশ্বগ্রাম কি, তারপর হচ্ছে মানে আইসিটি রিলেটেড একটা প্রশ্ন থাকতে পারে আর কি। সো এই জিনিসটা একটু মাথায় রাখো আর কি। চাইলে দুই একটা প্রশ্ন একটু দেখে নিও আর কি। গেল ইংরেজিতে ভোকাবুলারি, আমি যে পিডিএফটা দিছি ওইটা শেষ করলে 700 ওয়ার্ড শেষ করলে এনাফ। অ্যানালজির পিডিএফ একটা দিছি, সাথে আজকেও একটা দিছি। এগুলা মোটামুটি শেষ করলে আমার আমার মনে হয় মোটামুটি কমন পাবা এবং ধরতে পারবা আর কি। ভোকাবুলারি ভালো করে শেষ করলে অ্যানালজিও পারার কথা আর কি। তোমাদের তোমাদের ওই ফ্রেজ ফ্রেজ প্রিপোজিশন এগুলা থাকার কথা না বা থাকবে না, এবং তোমাদের ভোকাবুলারিটা ভালো করে করতে হবে। আমি কি বলে একটা প্যাসেজ, কয়েকটা প্যাসেজ করাইতে চাইছিলাম, সো ওই সময়টা তো পাইলাম না। তুমি যেই কাজটা করতে পারো এখন সেটা হচ্ছে তোমরা ক্লিপস টোফেল টোফেল থেকে একটা বা দুইটা প্যাসেজ একটু প্র্যাকটিস করে যাইও, ঠিক আছে? বিজনেস ফ্যাকাল্টির জন্য ক্লিপস টোফেল থেকে একটা দুইটা প্যাসেজ প্র্যাকটিস করে যাইও।
আর গ্রামার পার্টটা তো আমি প্রত্যেকটা পার্টের জন্য 50টা করে কি দিছি, পিডিএফ দিয়ে দিছি তোমাদের এই সেন্টেন্স কারেকশনের জন্য। সো তোমরা অ্যান্সার সহ, তোমরা যারা ওইগুলা প্র্যাকটিস করছো তারা গুড হ্যান্ডে আসো, যারা করো নাই তারা ক্লিপস টেবিলটা মোটামুটি শেষ করো, ঠিক আছে? আর আমাদের লেকচারটি শিটটা শেষ করো, এনাফ, আর কিছু লাগবে না। সো বিজনেস ফ্যাকাল্টি মোটামুটি এই। সব শেষে যেই কথাটা বলতে চাই, তুমি চান্স পাবা, পাওয়া উচিত। তুমি অনেক কষ্ট করছো, সত্যিই তুমি কষ্ট করছো। আমার সাথে তোমরা যারা কানেক্টেড ছিল তাদেরও আমি দেখছি তোমরা অনেক কষ্ট করছো, অনেক দিন ধরে পড়তেছো, অনেক দিন ধরে লাইগা আছো। আমার বহুবার বহু কোশ্চেন করছো, বহু জিনিস জানার চেষ্টা করছো। এতই তো কিছু করার পর তোমার মানে ডিমোরালাইজড হওয়ার কোনো কারণেই নাই। ডিমোরালাইজড হওয়ার কোনো কারণেই নাই এত এত কোশ্চেন করার পর। সো তুমি অনেক ভালো প্রস্তুতি নিছো, ভালো প্রস্তুতি তোমার আছে। তুমি এখন যেই কাজটা করবা সেটা হচ্ছে যার যায়া পরীক্ষাটা দিয়ে আসবা, নর্মালি জাস্ট যায় পরীক্ষাটা দিয়ে আসবা, ঠিক আছে? এটাই হচ্ছে আমার চাওয়া। ব্রেন কুল থাকতে হবে, বাট যদি মনে হয় মানে এমন কোনো প্যারা নেওয়া যাবে না, চান্স পাইতে হবে এই প্যারা নেওয়া যাবে না। আরে যাবা পরীক্ষা দিয়ে আসবা, হইলে হইলো, না হলে নাই, প্যারা নাই, এরপরে ইউনিভার্সিটি দেখা যাবে, কোনো সমস্যা নাই। চিল, জাস্ট চিল, চিল থাকতে হবে। হাসি খুশি মনে যাবে পরীক্ষা দিয়ে, হাসি খুশি মনে বাইরে চলে আসবা। আর রিফ্রেশমেন্টটা এই মুহূর্তে খুবই দরকার। বেশি পেনিক নেওয়া যাবে না, রিফ্রেশ থাকার চেষ্টা করো। ভালো না লাগলে একটু মিম টিম দেখো, না লাগলে তোমরা হচ্ছে কি বলে দুই একটা ছোটখাটো দুই একটা মুভি দেখো, মানে একটু রিফ্রেশ থাকার চেষ্টা করো, ব্রেনকে খুব কুল রাখার চেষ্টা করো। ব্রেনকে বিজি রাখা যাবে না। সো দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড ফর ইউ। এবং আশা করতেছি তোমাদের সাথে, তোমরা অনেক দিন ধরে কানেক্টেড আছো, আমরা আরো কানেক্টেড থাকবো তোমাদের সাথে। হয়তো বা সামনে আরো গল্প টল্প করবো, হয়তো অন্য ইউনিভার্সিটি নিয়ে আরো তোমাদের সাথে কানেক্টেড হবো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, জিএসটি আছে, সেগুলা নিয়ে আমরা আরো তোমাদেরকে অনেক তথ্য দিব, অনেক ইনফরমেশন দিব, আরো ক্লাস ক্লাস নেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো এবং একটা মানে যে কোনো একটা ইউনিভার্সিটি যে কোনো মূল্যে চান্স পাও, ঠিক আছে? সো প্রবাবলি আর কোনো প্রশ্ন নাই। যদি থাকে দুই একটা প্রশ্ন করতে পারো, তা নাহলে আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ফর ইউ, মানে ফর মানে রিগার্ডিং দিস ইস্যুজ, এই ইস্যুজ নিয়ে কোনো কোশ্চেন আছে? না থাকলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। অনেক। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল আমার। হ্যাঁ বলো ভাইয়া। ভাই এফএসটি তে কি আলাদা কোনো কাগজ দেওয়া হবে নাকি আমরা কোয়েশ্চেনের মধ্যেই নোট কিচ্ছু মানে? দেওয়া হবে না, কিচ্ছু দেওয়া হবে না। জাস্ট প্রশ্নটা দেওয়া হবে, প্রশ্নেই সবকিছু করতে হবে। ওই প্রশ্নের ফাঁকা জায়গাগুলোতেই তোমাকে সলভ করতে হবে। এই জন্য পেন্সিল নিয়ে যাবা। পেন্সিল, যারা এফবিএস এর পোলাপানো, পেন্সিল নিয়ে যাবা, পেন্সিল দিয়ে সলভ করবা খাতায়। শেষ হয়ে গেলে ওটা মুছে ফেলবা আর কি। পেন্সিল নিয়ে যাওয়া বেটার। তাহলে তোমার যেটা হবে, মানে জায়গাটা তুমি পেয়ে যাবা আর কি। পেন, অ্যাডমিট কার্ড আর পেন্সিল নিয়ে যাবা আর কি, রাবার নিয়ে যাবা। যাদের ম্যাথস আছে আর কি, যাদের ম্যাথস নাই তারা পেন্সিল রাবার নেওয়া দরকার নাই। আর হচ্ছে কি বলে, অতি মানে বেশি ইসের জন্য হইলে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যেতে পারো, যদি ও বেশি সিকিউর থাকতে চাও আর কি। ঠিক আছে, আমি রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে গেলাম সাথে। মানে এটা যে লাগবেই তা না, বাট নিয়ে যেতে পারো আর। ওকে, আর কোনো প্রশ্ন আছে? না থাকলে আজকেই বিদায় নিচ্ছি এখানে। এবং পরীক্ষার পরে তোমাদের সাথে আবার দেখা হবে। দিস ইজ দ্য লাস্ট ক্লাস ফর ইউ গাইজ। অ্যান্ড প্রবাবলি আর দুইটা মডেল টেস্ট আছে তোমাদের। সো তো দাও টেস্ট গুলা, এবং আশা করতেছি তোমাদের ভালো হবে আর কি। সবার জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। এবং অবশ্যই এই পরীক্ষার পরে, এই রেজাল্টের পরে তোমাদেরকে ছেড়ে দিব না। তোমাদের সাথে আরো দীর্ঘ সময় থাকবো, এবং আরো বাকি ইউনিভার্সিটি গুলাতেও ভাইয়া, তোমাদের সাথে থাকবো। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো ভাইয়া। জি ভাই, ওই যে মানে ওয়েটিং বিউপি তো এফএসটি তে লাস্ট টাইম মনে হয় 7বার মতো ওয়েটিং লিস্ট হ্যাঁ দিছে হ্যাঁ, আর কি। এরকম দিছে মানে হ্যাঁ। কতদিন পর পর ওয়েটিং লিস্টটা পাবলিশ করে? ওরা ওই প্রথম পরীক্ষার পর, মানে 14 দিন পর পর পাস পাবলিশ করে, 12 থেকে 14 দিন পর পর পাবলিশ করে। 12 থেকে 14 দিন। হ্যাঁ, এই পর পর পাবলিশ করে আচ্ছা। আর কি। সো এটা এটা শিওর থাকে এবারও 7, মানে একমাত্র বিজনেস ফ্যাকাল্টি ছাড়া বাকি সবগুলা ফ্যাকাল্টিতেই 6-7 বার ওয়েটিং যাবে আর কি। এফ এ ডাবল এস, F3 এস এবং এফএসটি। বিজনেস ফ্যাকাল্টিতে ওয়েটিং এ যাবে না, বড় জোরে একটা বা দুইটা যেতে পারে। বড় জোরে এর বেশি যাবে না, কারণ বিজনেস ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দেয় ভর্তি হওয়ার জন্যই পরীক্ষা দেয়, মানে তাদেরকে তারা খুব একটা বেশি একটা যায় না আর কি। এ বড় জোর হয়তো বা তোমার ঢাকা ভার্সিটির আইবিএ এর পরীক্ষা হলে কিছু হয়তো বা যাবে আর কি। সো ওই সময় কিছু ই হবে আর কি। কিন্তু FA ডাবল এস, F3 এস, এফএসসি তে শিওর থাকো 7, 8, 9 পর্যন্ত
মানে ই যাবে আর কি, তাহলে ওয়েটিং লিস্ট যাবে আর কি, এটা শিওর থাকো। উম, জি ভাই, মানে এবার তো নেগেটিভ মার্কিংটা 0.5, হ্যাঁ, মানে 0.5। এক্ষেত্রে আমাদের কি কোনো মানে এমসিকিউ যদি 50-50 চান্স থাকে আচ্ছা, আর কি, এইটা মানে নিয়ে একটু দুইটা অপশন। আচ্ছা, এই জিনিসটা নিয়ে কথা বলি নাই না, আচ্ছা এটা একটু বলে ফেলি, আচ্ছা, আগেই বলা উচিত ছিল, সরি ভুলে গেছি। আগে তুমি যেগুলা পারো সেগুলা মাস্ট, এর পরে যেই কোশ্চেনটা তুমি জীবনে দেখো নাই বা তুমি ওটা ওটা টাচ করে দেখাই যাবে না, ওইটা তুমি অ্যান্সার করবা মানে ভুল, ওইটা জীবনে অ্যান্সার করা যাবে না। অর্থাৎ তুমি কোনো একটা কোশ্চেন কোনোদিন পড়ো নাই, দেখো নাই, তোমার ওটা জানা নাই, ওটা বাদ, ওইটার আশেপাশে যাওয়া যাবে না। কোনো একটা প্রশ্ন তুমি পড়ছো এবং তোমার চারটা অপশনের মধ্যে দুইটা অপশন নিয়ে কনফিউশন আছে, মনে রাখো, যদি চারটা অপশন নিয়ে কনফিউশন থাকে তাহলে সেটাও বাদ, অ্যান্সার করা যাবে না। অর্থাৎ একটা প্রশ্ন তুমি পড়ছো, তোমার কাছে দুইটা অপশন নিয়ে কনফিউশন যে এইটা না এইটা, এই ধরনের প্রশ্ন বড়জোর 4 থেকে 5টা রিস্ক নিতে পারো। মানে তোমার এরকম প্রশ্ন 4-5টাই থাকবে যে দুইটা অপশনের কনফিউশন, এই ধরনের, কারণ দুইটা অপশনের কনফিউশন হইলে তোমার হওয়ার প্রবাবিলিটি 50%, না হওয়ার প্রবাবিলিটি 50%, তার মানে তুমি এই রিস্কটা নিতে পারো। কিন্তু যেখানে তোমার 4টা বা 3টা অপশন কনফিউশন, সেটা নেওয়া উচিত হবে না, তাহলে তোমার হওয়ার প্রবাবিলিটি হয়ে যায় 25%। 25% প্রবাবিলিটি নিয়ে আগানো, দ্যাটস আ রিস্ক জোন। কিন্তু 50% প্রবাবিলিটি নিয়ে আগাইলে ঠিক আছে, আমি এই রিস্কটা নিতে পারি। তার মানে তুমি 4 থেকে 5টার মতো রিস্ক নিতে পারো। 4 থেকে 5টা রিস্ক নিলে তোমার নাম্বার হয়তো বা 2 নাম্বার যাবে। 2 নাম্বার, যদি 4টাই ভুল হয় তাহলে 2 নাম্বার হয়তো বা তোমার বাদ যাইতে পারে আর কি। হ্যাঁ, এইবার মার্কস বলে দিবে কে কত জি ভাই, পাইছো। বুঝতে পারছি। এইবার মার্কস ভাই বলে। মানে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে, হ্যাঁ, শোনা যায় না ভাই, আরেকবার বলবো, আরেকটা ব্যাপার কি? হ্যালো। জি ভাই, ওই যে মানে যেহেতু এতবার ওয়েটিং লিস্ট দেয় ভাই মানে এফএসটি তে, তো হ্যাঁ, মানে আনুমানিক আপনার, যে ধরেন আগের বার যে 7 নম্বর ওয়েটিং লিস্ট থেকে যাদের কল নিছে আর কি, আহ, ওই 7 নম্বর ওয়েটিং লিস্টে যাদের নাম আসছে ওরা মানে কত মার্কস মতো পাইছে আর কি, একটু ধারণা নেওয়ার জন্য আর কি, মানে যে তুমি মানে ওয়েটিং লিস্ট। ওয়েটিং লিস্ট 40 বা 38, 38 বা 40, 40-এর উপরেই থাকবে, মানে 40-এর মতোই নাম্বার পাইছে আর কি, এরকমই। কারণ যেহেতু 34 বা 30 হাজার পোলাপান পরীক্ষা দিতেছে, তার মানে তুমি বুঝতেছো 300 সিট, সো মিনিমাম 40-এর নিচে নামবে না আর কি। কারণ আমরা যে মডেল টেস্ট গুলো নিচ্ছি এখানেও দেখলাম যে তোমার 80 জন 90 জন জরাই পরীক্ষা দিছে, তার মধ্যে প্রায় 40 জনের মতোই যারা আছে 40-এর উপরে নাম্বার পাইছে আর কি। ঠিক আছে, মানে 40-র উপরে নাম্বার পাইছে আর কি। তার মানে তোমার কি বলে, ওই এরকমই পাওয়া লাগবে আর কি, যে মানে প্রথম ধাক্কায় পাইতে হইলে 45 থেকে 50-এর মধ্যে থাকবা, আর যদি তুমি ওয়েটিং লিস্ট ওয়েটিং এ যাইতে হয় তাহলে 40-এর মধ্যে থাকা লাগবে, লিস্ট 40 মধ্যে থাকাটা লাগবে, 60-এর মধ্যে। ঠিক আছে, এই হচ্ছে জি বিষয়। জি। ওকে। সো আরেকজন প্রশ্ন করছো যে রেজাল্ট 7 দিন পরেই জানাই দিবে ওয়েবসাইটে, এবং পিডিএফ গুলা তোমরা আমাদের গ্রুপ বিভিন্ন জায়গায় পেয়ে যাবা, এবং এইবার মার্কসটা পাশে দিয়ে দিবে। এর আগের বার হয়তো দেয় নাই, কিন্তু এইবার হয়তো ওই যে আন্দোলন আন্দোলন হয়েছে এই কারণে মার্কস এবার পাশে দিয়ে দিবে, তোমরা মার্কস দেখতে পাবা আর কি, কে কত পাইছো আর কি। এটা ভালো বিষয় আর কি। ওকে। ওকে, তাহলে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, ভালো ভাই থাকো। একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, একটা হ্যাঁ, বলো, প্রশ্ন। বলো। ভাই এফ এ ডবল এস সম্পর্কে একটু বলেন যে লাস্টে কত পর্যন্ত হলে পাওয়ার সম্ভাবনা আছে? মানে একদম ওয়েটিং লিস্ট যদি যাও 55 লাস্ট। একদম হ্যাঁ, 55, তাই? 55, তোমার এইবার হয়তো আরেকটু কমতে পারে, 0.5, তো এবার 52 বা 53 পর্যন্ত যাইতে পারে আর কি। মানে 52, 53, 55, লো লো একদম, মানে ওয়েটিং এটা হিসেব করলে আর কি। ভাই এটা পাওয়ার পরে মানে জিপিএ কাউন্ট করবে কি পরে? জিপিএ কাউন্ট হবে সাথেই আর কি, কিন্তু মানে ব্যাপারটা হইতেছে কি, ধরো জিপিএ কারো 45-এ 43, 32, মানে 42, এখন প্রশ্ন হচ্ছে এরকম 42, 43 হাজার হাজার পোলাপান আছে যারা ফেল করবে, পাশই করবে না। মানে তোমরা অনেকে যারা চিন্তা করতেছো জিপিএ নিয়ে অনেক কাহিনী হবে, পাবো কি পাবো না, মানে বাস্তবিক অর্থে যে 43, 45 নিয়ে ভালো করবে সে ওই 32 পাইলেও ভালো করতো, ওই 45 পাইলেও সে ভালো করবে আর কি। কিন্তু সত্যি কথা বলতে হচ্ছে এরকম 42, 43 পাওয়া বহু স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট পাশেই করবে না। তার মানে তোমার সাথে আর কম্পিটিশনই নাই। তুমি যে জিপিএ 2, 4, 5 নাম্বার পিছিয়ে আসো বা 3, 4 নাম্বার পিছিয়ে আসো ধরতেছো, সেইটা আহামরি খুব বেশি একটা ইফেক্ট পড়বে না আর কি। কেন পড়বে না?
কারণ এরকম শত শত 45 পাওয়া মানে 42 43 পাওয়া স্টুডেন্ট ফেল করবে, পাশই করবে না, অথবা ওই ওই লেভেলের মার্কসই পাবে না। এই জন্য কম্পিটিশনটা যেটা হয়, এই জন্য আমরা সবসময় বলি মেইন পরীক্ষাটা ভালো করো, চান্স হবে। ওই 2 4 মার্ক কোনো কোনো ভ্যারি করবে না। হয়তো বা ভ্যারি যেটা করতে পারে, তুমি হয়তো বা টপ সাবজেক্ট পাইতা, ওই 3 4 নাম্বারের কারণে হয়তো বা টপ সাবজেক্টটা পাইলা না আর কি, একটু নিচের সাবজেক্টটা পাইছো। এইটাই ভ্যারি করতে পারে, এর থেকে বেশি একটা ভ্যারি হবে না। মানে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে ভ্যারি করবে, এটা কখনোই না। চান্স পাওয়ার ক্ষেত্রে ভ্যারি করবে না, চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি পাওয়া যাবা চান্স। কিন্তু যেটা হবে ওই হয়তো বা তুমি ওই জিপিএ বেশি পাইলে হয়তো বা 2 3 নাম্বার বেশি পাইলে হয়তো বা টপ সাবজেক্টটা পাইতা। দ্যাটস দ্য ভেরিয়েশন, এছাড়া খুব বেশি একটা ভ্যারি করবে না। কারণ এটাই বললাম যে এরকম বহুত 43 44 পাওয়া স্টুডেন্ট বা 42 41 পাওয়া স্টুডেন্ট এরা পাশই করবে না, এরকম শত না হাজার হাজার পোলাপান। তো ওরা তোমার কম্পিটিশনই আসতেছে না। এবং এবং দেখবা যে 33 34 পাওয়া পোলাপানও দেখবা যে ওরা চান্স পাইছে, 65 66 পাইতেছে আর কি। বুঝতে পারছো? সো মেইন পরীক্ষাটা যত ভালো হবে তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি তত ভালো হবে। ঠিক আছে? আর ভাই কোনো প্রশ্ন? আরেকটা সাজেশন লাগতো আর কি আপনার। হ্যাঁ হ্যাঁ, বলো। ওই যে মানে এফএসটি তে তো যে কোনো তিনটা সাবজেক্ট অ্যান্সার করতে হবে, তো আমি ম্যাথ আর বায়োলজি তো মাস্ট অ্যান্সার করব, যেহেতু সিট এমনিতেই কম, হ্যাঁ হ্যাঁ অল ইউনিটই রাখতে হবে। তো এখন হ্যাঁ, আমি কেমিস্ট্রি আর ফিজিক্স এর মধ্যে ভাবতেছি আর কি, যে কেমিস্ট্রিটা অ্যান্সার করব। এটা কি মানে ঠিক ডিসিশন হবে? মানে ব্যাপারটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে তুমি কোনটা ভালো পারো। মানে আমি এইটা ভালো পারি, ঠিক আছে, কিন্তু আমি তুমি যেটা ভালো পারবা না সেটাতে তুমি কেন যাবা? এটা হচ্ছে আমার মানে প্রশ্ন। তুমি যেটা ভালো পারবে না, সে তোমার যদি মনে হয় আমি কেমিস্ট্রি ভালো পারবো, ইউ শুড গো ফর কেমিস্ট্রি। তোমার যদি মনে হয় যে না আমি ফিজিক্স ভালো পারবো, ইউ শুড গো ফর ফিজিক্স। আমি কি বুঝাইতে পারছি? সো জি জি তোমার জি। কাছে যেইটা ভালো পারবা তুমি, তোমার কনফিডেন্স লেভেল ভালো, সেটাতেই যাবা আর কি। মানে এর মানে এই না যে আমার ওইটাতেই যাইতে হবে এটাতে যাইতে হবে, তা না। সো তোমার কাছে যেটা ভালো পারা মানে বেস্ট পারবা, সেটাতেই তুমি যাবা। ঠিক আছে? জি জি, বুঝতে পারছি। আর মানে 300 সিটের মধ্যে সিভিলের জন্য মানে কতটা সিটের একটু যদি বলতেন। টোটাল 31% হচ্ছে কি বলে, টোটাল 31% হচ্ছে কোটা, 27% হচ্ছে তোমার স্পেশাল কোটা, 2% না 1% মানে বাকি 3% বা 4% হচ্ছে ওই যে উপজাতি, ফ্রিডম তারপরে থাকে। এই যে ফ্রিডম ফাইটার, এইসব কিছু কি কোটা আছে, এই যে পোষ্য কোটা আছে আর কি, এগুলা নিয়ে। সো এই 31% বাদ দিলে বাকি যেই পার্সেন্ট আছে সেটা হচ্ছে তুমি 300-র মধ্যে কাউন্ট করো, সেটা হচ্ছে তোমার জেনারেল কোটা আর কি। জি, তুমি মানে ভাই ওই যে অনেকে বলতেছে যে 40%ই নাকি না কোটা, না, এই ফর্টি জন্য পার্সেন্ট তো, জিজ্ঞাসা করলাম। এটা তো তাদের ওয়েবসাইটে লেখাই আছে, আমাদের সময় ছিল সব সময় এইটাই ছিল। তো এটার বাইরে কেমনে মানে 40% হবে, আমি জানি না। সেটা কেন অনেকে বলতেছে, আমি এটা বোধগম্য না আর কি। কারণ আমরা জানি আমাদের সময় সব সময় আমরা দেখে আসছি আর কি, 27% স্পেশাল কোটা, বাকি 3% বা 1% পোষ্য কোটা, আর 1% হচ্ছে তোমার উপজাতি কোটা, আর 2% মেবি ফ্রিডম ফাইটার কোটা আর কি, এরকম। সো এই হচ্ছে তোমার টোটাল 31% কোটা। সো এর বাইরে হচ্ছে বাকিটা হচ্ছে তোমার জেনারেল কোটা আর কি। এই 31 বাদ দিলে তোমার 59% হচ্ছে জেনারেল কোটা। জি জি, বুঝতে পারছি এখন ভাই। এই কম্পিটিশনটা কি হবে, মানে ব্যাপারটা হইতেছিল গিয়া তোমাদের সাথে কোটার কোনো কম্পিটিশন হবে না, অর্থাৎ যারা স্পেশাল কোটা ওরা ধরো 5,000 পরীক্ষা দিতেছে, তাহলে ওই 5,000-এর সাথেই কম্পিটিশন হবে। এমন হইতে পারে ওদের মার্কস তোমাদের থেকেও বেশি লাগতে পারে বা কম লাগতে পারে। তোমরা যেমন ধরো দিতেছো হচ্ছে 34,000 থেকে 5,000 বাদ দিলে 27,000, এই 27,000 হচ্ছে জেনারেল, এই 27,000-এর সাথে তোমাদের যুদ্ধ হবে। ফ্রিডম ফাইটার পরীক্ষা দিতেছে ধরো 100, তাহলে এই 100-র সাথে যুদ্ধ হবে আর কি, বা 50, এই 50-এর সাথে, অর্থাৎ খাতাটাই 50 জনের সাথে কম্পিটিশন হবে আর কি। সো ওদের কম্পিটিশন তোমাদের এই 34,000-এর সাথে হচ্ছে না, এই স্পেশালদের সাথে এই 27,000-এর সাথে হচ্ছে না। তাই মার্কস ভ্যারিয়েশনটা কোন ভাবে হবে সেটা আসলে বোঝা যাইতেছে না আর কি। দেখা যাইতেছে যে মানে কম্পিটিশন লেভেলটা আলাদা আলাদা হইতেছে আর কি, এই। জি ওকে, জি ভাই, বুঝতে ওকে, পারছি। আজকে তাহলে বিদায় ভাই নিচ্ছি। একটু দোয়া করেন ভাই আমাদের জন্য, সবার মানে জন্য দোয়া আমরা তো থাকবে, student। ভালোবাসা থাকবে, এবং অবভিয়াসলি তোমরা চান্স পাও, তারপর আমরা আমাদের সাথে দেখা করো, আড্ডা টাড্ডা দিব, আমরা গল্প টল্প করবো, আর অনেক কিছু জানার চেষ্টা করবো আমরা। ঠিক আছে? আরো দেখা জি হবে, আরো ইনশাল্লাহ। গল্প হবে, আরো কথা হবে, আরো সামনে তো ইউনিভার্সিটি আছে আর কি। ওকে। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওকে, আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, বাই, আল্লাহ হাফেজ।